আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। সবাইকে কারকের একটা ম্যাজিক্যাল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ম্যাজিক্যাল এই কারণেই বলা, কারণ আজকে একদম অন্যরকমভাবে আমরা কারক শিখব। আমরা চেষ্টা করব একটা মাত্র বাক্য থেকে চমৎকার ওয়েতে কারকটা শেখার জন্য। সবাই দ্রুত জয়েন করে ফেলুন, আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে মেনশন করে ফেলুন, এবং আমি প্রথমেই বলি ক্লাসটাকে শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিন, না হলে পরে আফসোস লাগবে যে দীপ্ত ভাই এত একটা কারকের উপর ক্লাস নিয়েছিল, ওই ক্লাসটা কোথায় হারিয়ে গেল। ওকে, সো আপনারা নিজের জন্য হলেও এই ক্লাসটাকে আজকে শেয়ার করে রাখুন, একদম নিজের জন্য হলেও। নাহিদ ভাই সালাম দিয়েছেন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিশির সোয়া বিকেল আদাব ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? রোকসানা আপু ভালো আছি। সবাই দ্রুত একদম চট করে একবার একটা শেয়ার বাটনে ক্লিক করে দেন, একটু শেয়ার করে দেন। আমার মনে হয় যে আজকের ক্লাসটা খুব বেশি ফ্রুটফুল হতে যাচ্ছে আপনাদের জন্য, খুব বেশি ফ্রুটফুল হতে যাচ্ছে আজকের ক্লাসটা আপনাদের জন্য। ওকে, সো একটু সবাই যদি কাইন্ডলি শেয়ার করে দিতেন ক্লাসটাকে, কারণ আজকের ক্লাসটা খুব বেশি ফ্রুটফুল হতে যাচ্ছে, খুব চমৎকার এবং খুব ফ্রুটফুল একটা ক্লাস হতে যাচ্ছে। খুব দ্রুত শেয়ার করে দেন আজকের ক্লাসটা। আমি একটু ক্যামেরাটা ঠিক করে নিই। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। স্যার লেখা হাইলাইট করুন। হাইলাইট করা হয়ে গিয়েছে। আমরা ফোকাস ঠিক করে নিয়েছি। আমি ঠিক 9টা থেকে ওয়েট করছি। আহা, কফি আনান ভাই, সরি ওয়েট করানোর জন্য 5-7 মিনিট লেট হয়ে যায়। ভাইয়া একটু জুম করা যায় নাকি ক্লাসটা? হ্যাঁ, অবশ্যই জুম করা যায়, আমি জুম করে নিয়েছি অলরেডি। শেয়ার ডান। ফারজানা আপু থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। কারিমা আপু শেয়ার ডান। শরীফ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আনোয়ারুল ইসলাম ভাই শেয়ার ডান, থ্যাংক ইউ আনোয়ারুল ইসলাম ভাই। জুই আপু শেয়ার ডান। আপনার বাংলা ক্লাস জাস্ট অসাধারণ। আজকের ক্লাসটা হোপফুলি আপনারা আরও বেশি এনজয় করবেন। আজকে যে ক্লাসটা আমরা করব, আজকে হোপফুলি আরও বেশি এনজয় করবেন। ওকে, সুলতানা রাজিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। মাস্টারনি কেমন আছেন? বা আমার ক্লাস তো মাস্টার মাস্টার নিয়ে ওরাও করে, বা খুবই ভালো লাগলো। হ্যাঁ, টুপি দেখা যায়। ওকে, ক্লিয়ার ভাইয়া, শেয়ার ডান। দীপ্ত ভাই মানে ম্যাজিক্যাল। কারিমা খাতুন থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে আর একটু সবাই শিওর করেন আমার কথাবার্তা ক্লিয়ার কিনা। অবশ্যই ক্লিয়ার মনে হচ্ছে, কারণ সবাই যেহেতু কমেন্ট করছেন বোঝাই যাচ্ছে আপনারা কথা শুনতে পাচ্ছেন। আমাকে আর একটু কষ্ট করে শেয়ার দিয়ে দেন। আচ্ছা, শিমুল ভাই 3টা শেয়ার ডান। ওকে, রোজা আপু শেয়ার ডান। চন্দ্রা মোহন রয় শেয়ার ডান। থ্যাংক ইউ। ফ্রি ক্লাস জন্যই আসলে শেয়ারের কথা বলতে হয়, কারণ ক্লাসগুলো আমাদের পেজ যেহেতু, আপনারাই হচ্ছে আমার কি বলবো আপনজন, সত্যি কথা বলতে। সো আপনারা শেয়ার করলে দেখা যায় যে হচ্ছে এই রিচ ভালো হয়। ভাইয়া কিছুক্ষণ আগে আপনার ধ্বনি পরিবর্তন ক্লাসটা করলাম, সুন্দরভাবে বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এমিলি আপু লিখেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু দ্রুত সবাই শেয়ার করে দেন, আর বেশি বেশি একটু রিয়াক্ট দেন তো। সবাই লাভগুলাতে টুকটুক করে, প্রতিদিনের মতো আমাদের যেমন প্রতিদিন দায়িত্ব থাকে এইভাবে টুকটুক করে লাভ দেয়া। সবাই একটু টুকটুক করে লাইভ দেন, লাভ দেন, কারণ আমরা 100+ হলেই আজকের আলোচনা শুরু করব। আর কে কোথা থেকে দেখছেন একটু লেখেন। প্রতিদিন আমরা এটা যেহেতু দেখি যে কে কোথা থেকে দেখছেন, আমাদের রংপুর থেকে অনেক ভাই বোন দেখেন আমাকে, আমার বাসাও রংপুর। পাশাপাশিভাবে সারা বাংলাদেশ থেকে আমরা আসলে মোটামুটিভাবে অনেকের সাথে কানেক্টেড হয়ে গিয়েছি। সো কে কোথা থেকে দেখছেন? শেয়ার ডান। রবিউল ভাই থ্যাংক ইউ সো মাচ। আজমির উপো, আপুর নাম কি? উপো, আনকমন নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমএলই আপু শেয়ার ডান, থ্যাংক ইউ। অনেক ভালো, স্পষ্ট গোছানো। ইসমাত আরা আপু থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আ- এ আজ নিউ স্টুডেন্ট, আচ্ছা নিউ স্টুডেন্ট, সমস্যা নাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঘাড় ঘাড় তেরা মিম,
পঞ্চগড় থেকে, আচ্ছা। যাক আলহামদুলিল্লাহ 100-তে পৌঁছায় গেছি আমরা। এখন 100+ নিয়ে আমরা এখনকার লাইভ ক্লাসটা শুরু করব। আমরা একটু ওয়েট করি যাতে করে অ্যাটলিস্ট 100 জন ভাই বোন যুক্ত হয়। 100 জন যুক্ত হলে ক্লাস নেওয়ার একটা অন্যরকম মজা থাকে। সিলেটের কুলাউড়া থেকে কয়েকদিন আগে সিলেট থেকে ঘুরে আসলাম। সিরাজগঞ্জ থেকে ভাইয়া আলমগীর কবির ঠাকুরগাঁও, আচ্ছা আপনারা অনেককে মেনশন দিচ্ছেন, থ্যাংক ইউ। জুই আপু রাজশাহী থেকে, রাজশাহীতে যাওয়ার ইচ্ছা আছে কিছুদিনের মধ্যেই। তারপরে হচ্ছে লাভলি আপু হচ্ছে ঝিনাইদহ থেকে, আচ্ছা। আপু পটুয়াখালী থেকে, আমার নাম কইলেন না, আচ্ছা। এই তো মোত্তাকিনা আক্তার আপু, এই যে নাম বলে ফেলেছি আপনার। সুনামগঞ্জ থেকে। আজকে কয় ঘন্টা ক্লাস হবে? 1 ঘন্টা প্লাস মাইনাস 1 ঘন্টার মতো ক্লাস হবে। এই 1 ঘন্টায় কারক সম্পর্কিত আপনারা অনেক অনেক ভালো অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আজকে কনফিউশন অনেক দূর হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি মাস্টারজি, থ্যাংক ইউ। সুলতানা রাজিয়া, শিশির ছোয়া বিকেল, রংপুর থেকে দেখতেছি। হ্যাঁ, আপনি রংপুর থেকে, আমি জানি আপনি আমার ক্লাসে জয়েন করেন প্রায় সময়। নেত্রকোনা থেকে কারিমা আপুও রংপুর থেকে। আমাদের রংপুর থেকে অনেকেই জয়েন করেছেন। নোয়াখালী থেকে ভাইয়া, আমরা একদিন একটা মিট আপ প্ল্যান করব, চলেন। আমরা একদিন একটা রংপুরে যারা আছি, একদিন আমরা কারমাইকেলে বা বেগম রোকেয়াতে একদিন আমরা একটা চায়ের আড্ডা দেবো ইনশাল্লাহ। কারণ ওইদিকেই যাওয়া হয়, আপনারা যারা আছেন সবাই চলে আসবেন। আচ্ছা, আমার নাম উপমা, উপমাটাকে হচ্ছে হয়তো বা রবিউল ভাই ইসলামের সাজিদ, আমার কাঁচাগোল্লা পাঠিয়ে দিয়েছি কিন্তু কই কখন পাঠিয়ে দিলেন? আমার অ্যাডমিনকে দিলেন নাকি ভুলে? ভাইয়া যুক্ত হয়ে গেলাম। আজকে ইম্পর্টেন্ট ক্লাস হবে ইনশাল্লাহ, খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে। কক্সবাজার থেকে, রংপুর থেকে জান্নাত আপু। আচ্ছা চলেন আমরা এখন শুরু করি। যারা আমরা রংপুরে আসছি ইনশাল্লাহ একদিন আমরা সবাই মিলে চায়ের আড্ডায় বসবো। আমরা শুরু করব কারক। কারক কারক কেন গুরুত্বপূর্ণ বা কারক কেন আমরা পড়বো? ফার্স্ট হচ্ছে এইটা, কারক এই জন্যই আমরা পড়বো কারণ বিসিএস প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 গ্রেডের যে কোনো একটা চাকুরির প্রশ্ন আপনি হাতে নিয়ে দেখবেন, একটা বা দুইটা প্রশ্ন যে অধ্যায়টা থেকে থাকবে সেটা হচ্ছে কারক। গতদিন আমরা সমাস পড়েছিলাম, তারপরে ধ্বনি পরিবর্তন পড়েছিলাম। ধ্বনি পরিবর্তন একটু কম তুলনামূলক ইম্পর্টেন্ট, বাট কারক এবং সমাস এই দুইটা অধ্যায় থেকে কোশ্চেন না আসলে মনে হয় যে কোশ্চেনটা অপূর্ণ থেকে যায়। যদিও বর্তমান পিএসসি একটু বাটপারি করছে, সো ওইটা হিসাব আলাদা, কিন্তু এমনিতে ইন জেনারেল ওয়ে আপনি কারক থেকে একটা না একটা কোশ্চেন একদম শিওর পাবেন। ওকে, সো কারক থেকে যদি আমরা পড়তে যাই যে কারকটা আসলে কি, কারককে যদি আমরা প্রথমেই ভাঙি তাহলে কারক ভাঙলে আমরা পাবো ক্রি যোগ নক অথবা অক। ওকে, এই ক্রি দ্বারা আমরা বোঝাই হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রি দ্বারা বোঝাই হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কি জিনিস আমরা সবাই জানি, যেটার দ্বারা কোনো কিছু হওয়া, করা, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, আলটিমেটলি কাজ বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়াপদ। ওকে, এই ক্রিয়াপদ আর নক বা অক কথার অর্থ হচ্ছে সম্পর্ক। নক বা অক কথার অর্থ হচ্ছে সম্পর্ক, অর্থাৎ এই ক্রিয়াপদের সাথে নক বা অক সম্পর্ক কিসের সম্পর্ক? নামপদের। নামপদের কিসের সম্পর্ক? নামপদের। নামপদ বলতে কোনগুলোকে বোঝায়? সাধারণত বিশেষ্য বা সর্বনামকে নামপদ বোঝায়। বিশেষ্য অর্থাৎ নাউন অথবা প্রোনাউন, সর্বনাম। সর্বনাম এই ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, ক্রিযোগ নক ক্রিয়াপদ সম্পর্ক, এই ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, এই সম্পর্কটার নামই হচ্ছে কারক। ক্লিয়ার? তাহলে কারক কি? কারককে ভাঙলে আমরা পারি ক্রিযোগ নক বা অক। ক্রি মানে হচ্ছে ক্রিয়াপদ, নক বা অক মানে সম্পর্ক, অর্থাৎ ক্রিয়াপদের সাথে নাম পদের বা বাক্যত্রিত অন্য অন্য পদের যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। এখন পদগুলো আসলে কি বা হচ্ছে নাম পদ কি ক্রিয়াপদ কি এগুলো জানতে আমাদের একটু প্রবলেম হতে পারে। আমরা সবাই জানি যে সাপোজ আমি একটা শব্দ লিখলাম কলম, কলম। ওকে, এই শব্দের মধ্যে একটা যদি বিভক্তি যুক্ত করে দেই তাহলে এই শব্দটাই হয়ে যাবে পদ। আর পদ দুইভাবে হয়, একটা হচ্ছে শব্দের সাথে বিভক্তি যোগ করে, আর একটা হচ্ছে এই শব্দটাই যদি আমি একটা বাক্যের মধ্যে লিখি তাহলে বাক্যস্থিত প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা পদ। তাহলে এই পদগুলোর একটা পদের আরেকটা পদের সাথে সম্পর্ক, তাহলে সবার সাথে সবার সম্পর্ক নয়, স্পেসিফিকভাবে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক, এই সম্পর্কটার নাম কারক। আমরা যদি একটা এক্সাম্পল দিই একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমি আপনাকে বললাম হচ্ছে রহিম বিকেলে বল খেলে। আমি আপনাকে বললাম রহিম আজকে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে, আপনারা একটু দেখেন। হ্যাঁ, বিকেলে আমি বললাম রহিম বিকেলে বল খেলে। আমি বললাম রহিম বিকেলে বল খেলে। এখন খুব স্বাভাবিকভাবেই আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাইয়া এখানে ক্রিয়াপদ কি, আপনারা একদম কিন্তু চোখ বন্ধ করে বলে দিতে পারবেন খেলে, কারণ এই খেলাই হচ্ছে কাজ, তার মানে যে কোনো কাজই হচ্ছে ক্রিয়াপদ। এখন এই খেলার সাথে অন্যান্য পদগুলো যে রয়েছে, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্কের নাম হচ্ছে
কারক, অর্থাৎ সম্পর্কটার নাম। এই আমি রহিমকে আলাদা করে কারক বলবো না, বিকেল বল খেলে এগুলাকে কারক বলবো না, কারক বলবো সম্পর্কটার নাম। কোন সম্পর্ক? ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক কই। তার মানে দেখেন ক্রিয়াপদের সাথে অবশ্যই এবং অবশ্যই অন্য প্রত্যেকটা পদের সম্পর্ক থাকতে হবে, না থাকলে সেটাকে আমরা কারক বলতে পারবো না। তাহলে দেখেন এই যে রহিম, আমি যদি বলি যে রহিম খেলে, কথাটার মিনিং দাঁড়ায়? অবশ্যই দাঁড়ায়। আমি যদি বলি বিকেলে খেলে, কথাটার মিনিং দাঁড়ায়? অবশ্যই দাঁড়ায়। আমি যদি বলি বল খেলে, কথাটার মিনিং দাঁড়ায়? অবশ্যই দাঁড়ায়। তাহলে এই যে রহিমের সাথে বিকেলের সাথে বলের সাথে খেলের যে সম্পর্ক, এই সম্পর্কটার নামই হচ্ছে কারক। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক সেটাই কারক। এখন অন্য যে কোনো দুইটা পদের সম্পর্ককে কখনো কারক বলা যাবে না, আর ক্রিয়াপদ ছাড়া অন্য অন্য পদের সম্পর্কটা কখনো মিনিংফুল হয়ও না। আপনি যদি বলেন যে রহিম বিকেলে, কোনো মিনিং আসে? অথবা আমি যদি বলি যে রহিম বল, কোনো মিনিং আসে? আমি যদি বলি হচ্ছে বিকেলে বল, কোনো মিনিং আসে? আসে না। দেখেন তার মানে আলটিমেট কথা হচ্ছে যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদগুলোর যে সম্পর্ক, এই সম্পর্কের নাম হচ্ছে কারক। ওকে, তাহলে কারক সম্পর্কে আমরা বুঝলাম। এখন যদি এরকম একটা বাক্য আমি বলি যে আমি যদি বলি পরিমণির জামাই, পরিমণির জামাই পরিমণির জামাই রাজ ভালো অভিনয় করে, পরিমণির জামাই রাজ ভালো অভিনয় করে। এখানের মধ্যে ক্রিয়াপদ কোনটা? অবশ্যই অভিনয় করা, কোনো একটা কাজ অভিনয় করা। এখন দেখেন তো প্রত্যেকটার সাথে হচ্ছে আমি যদি মেলাই যে রাজ ভালো অভিনয় করে, ওকে, রাজ ভালো অভিনয় করে, পুরোটাই আমরা ক্রিয়াপদ ধরতে পারি, ভালোটার দ্বারা জাস্ট অ্যাডজেক্টিভ হিসাবে বোঝাইছে। হ্যাঁ, রাজ অভিনয় করে, ভালো অভিনয় করে, হ্যাঁ সব কিছুর সাথে আছে। কিন্তু জামাই অভিনয় করে, ওকে, জামাই অভিনয় করে। কার জামাই? এই অভিনয় করার কাজটা কে করতেছে বলেন তো? রাজ করতেছে না। কিন্তু আমি দেখেন পরিমণির জামাই অভিনয় করে, পরিমণির জামাই স্পেসিফিকভাবে রাজ কিন্তু অভিনয় করতেছে। এই পরিমণির জামাইটা আমি একটা এই যে সম্বন্ধের বাইরে একটা আলাদা করে ওয়ার্ড লিখলাম, পরিমণির জামাই এখানে কিন্তু অভিনয় করে, কর্তা কিন্তু এখানে রাজ, রাজের যেহেতু স্পেসিফিকভাবে নাম দেয়া আছে, এই নামটাকে জাস্ট মডিফাই করতেছে পরিমণির জামাই। তাহলে যেই পদগুলোর আমরা স্পেসিফিকভাবে কোনো কাজ পাবো না বা হচ্ছে ক্রিয়াপদের সাথে কোনো ডিরেক্ট সম্পর্ক পাবো না, এই পদগুলোকে বলবো আমরা সম্বন্ধ পদ। ক্লিয়ার? তাহলে ক্রিয়াপদের সাথে ডিরেক্ট যাদের সম্পর্ক আছে তাদের প্রত্যেকের কারক সম্ভব, আর যাদের ক্রিয়াপদের সাথে ডিরেক্ট সম্পর্ক নাই, অন্য কাউকে বিশেষায়িত করছে, সেই পদগুলোকে আমরা বলবো সম্বন্ধ পদ। এইটুক জায়গা আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তাহলে আলটিমেটলি কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদ। কারক শব্দের অর্থ না, আসলে কারক বলতে বোঝায় ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক। আমরা দুইটা বাক্যের মাধ্যমে দেখেছি, একটাতে প্রত্যেকটা ক্রিয়াপদের সাথে প্রত্যেকটা পদের সম্পর্ক দেখেছি, আরেকটা বাক্যের মধ্যে দেখেছি ক্রিয়াপদের সাথে ডিরেক্ট সম্পর্ক রয়েছে, আবার কোনো কোনো জায়গার ক্রিয়াপদের সাথে ডিরেক্ট সম্পর্ক নেই, কিন্তু ওই ক্রিয়াপদের সাথে ডিরেক্ট সম্পর্ক আছে, এরকম একজন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, এরকম কোনো পদও থাকতে পারে। ওই তো পদগুলোকে আমরা এক্সট্রা ভাবে বলবো সম্বন্ধ পদ। এতটুকু জায়গা যদি ক্লিয়ার হন তাহলে আমাকে একটু বলেন যে ক্লিয়ার। কারকের বেসিকটা তাহলে ক্লিয়ার কিনা, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদেরকে একটু সবাই লিখে দেন ক্লিয়ার। আমি সবার নামগুলো পড়তে চাই। শামীম ভাই সালাম দিয়েছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রবিউল ভাই খেলে, হয়তোবা ক্রিয়াপদ লিখেছেন। ওকে, কারক থেকে দুইটা কোশ্চেন আসছে। ওকে, একটু আমাকে সবাই বলেন। সাবিনা আপু ওয়েলকাম। সাবিনা আপু হচ্ছে আমাদের খুব কাছের মানুষজন, উনি আমাদের সব সময় শুভাকাঙ্ক্ষী প্লাস সব সময় পাশে থাকেন। শাকিল ভাইয়া লিখছেন ক্লিয়ার, জান্নাত আপু লিখছেন ক্লিয়ার, মিশন ভাই লিখছেন বুঝছি আরেকবার। আচ্ছা ভাই, এটা ক্লাসটা আপনি জাস্ট আরেকবার রেকর্ডটা দেখে নিলেই আপনি বুঝে যাবেন যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক এটাই হচ্ছে কারক। অর্থাৎ রহিমের সাথে খলের যে সম্পর্ক, বিকেলের সাথে খেলের যে সম্পর্ক, বলের সাথে খেলের যে সম্পর্ক, এটা হচ্ছে কারক। আর অর্থ সম্বন্ধ থাকবে না, মানে ডিরেক্ট ক্রিয়াপদের সাথে সম্বন্ধ না থেকে যদি অন্যান্য পদের সাথে একটা সম্পর্কযুক্ত পদ থাকে সেটাকে আমরা বলবো সম্বন্ধ পদ। যেমন পরিমণির জামাই রাজ ভালো অভিনয় করে, ভালো অভিনয় করে কে? রাজ কিন্তু করে। এই পরিমণির জামাই কথাটা এক্সট্রা শুধুমাত্র এই রাজকে বিশেষায়িত করেছি আমরা। এই ধরনের পদ যেটার স্পেসিফিক ভাবে ক্রিয়াপদের সাথে সম্পর্ক নাই সেটাকে আমরা বলি সম্বন্ধ পদ। এতটুকু জায়গা ক্লিয়ার হলেই হবে। এই যে আমি আরেকবার ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, পরির মতো, আচ্ছা পানির মতো ক্লিয়ার। আমি এখনই ভাবছিলাম যে পরিমণির মতো ক্লিয়ার কিনা আবার। ওকে চলেন, এখন আমরা যাব হচ্ছে কারকের প্রকারভেদ। আমরা যাব কারকের প্রকারভেদ। কারকের প্রকারভেদ যাব। কারকের প্রকারভেদ।
দেখেন একটা মজার বিষয় আমি এখানে আপনাকে বলবো, কারকের প্রকারভেদের ক্ষেত্রে আমরা আজকে শুধুমাত্র একটা বাক্য শিখবো এবং একটা বাক্য থেকে পুরো কারক পানি করে ফেলবো ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করেন, একটা বাক্য থেকে কারকের আমরা 85 থেকে 90% ক্লিয়ার করে ফেলবো আজকের দিনের মধ্যে। শুধু যারা জয়েন করেছেন তারা কোথাও যাওয়ার দরকার নেই। ওকে, চলেন আমরা এখন ডিসাইড করি। প্রথমে দেখি হচ্ছে কারকের প্রকারভেদ। আচ্ছা, প্রকারভেদগুলো কেমন করে হয়েছে? প্রকারভেদগুলো হয়েছে হচ্ছে ওই যে করিম বিকেলে বল খেলে, আমি লিখলাম না, ওই যে খেলের সাথে করিমের কি সম্পর্ক, বলের সাথে করিমের কি সম্পর্ক, বিকেলের সাথে করিমের কি সম্পর্ক, অর্থাৎ ক্রিয়াপদকে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করে যে উত্তরগুলো পাই, এই প্রশ্নর ভিত্তিতে কারকগুলোকে ক্লাসিফাইড করা হয়। যেমন আমি বললাম যে বল খেলে, বুঝলাম দাদা কে খেলে, করিম খেলে, তার মানে কে বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কোনো না কোনো কারক পাবো। তারপরে আমি বললাম যে কি খেলে, উত্তর আসবে বল খেলে, তার মানে কি দিয়ে প্রশ্ন করে কিছু না কিছু আমরা পাবো। আমি বললাম কখন খেলে, আপনি বললেন বিকেলে খেলে, তার মানে এই যে ক্রিয়াপদকে বিভিন্নভাবে প্রশ্ন করে 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 আমরা যে কারকগুলো নির্ণয় করি, এইটার উপর ডিপেন্ড করে ক্রিয়াপদ ডিটেক্ট করা হয়। আর কারক নির্ণয়ের ক্ষেত্রে আপনারা আরেকটা খুব মজার জিনিস এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে রাখি, কারক নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াপদের কোনো বিকল্প নেই, মূল ফোকাস থাকবে ক্রিয়াপদে। কারণ অন্যান্য পদের সম্পর্ক শুধু ক্রিয়াপদকে ভিত্তি করেই আমরা নির্ণয় করব, অন্য কোনো কিছুকে ভিত্তি করে নির্ণয় করব না। শুধুমাত্র একটা শব্দ দেখেই আমরা বলে দেব এই কারক, এইভাবে না, ক্রিয়াপদকে প্রশ্ন করে করে বের করব। একটু পরে আমি কনফিউশন কিছু দূর করব। আসেন, কারক কত প্রকার আগে দেখে নিই। কারক আমরা জানি 6 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে কর্তৃকারক, ক তয় রেপ্লিকার, এই বানানটা মাঝে মাঝে প্রশ্নে আসে। 2 নম্বর হচ্ছে কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণকারক, 4 নম্বর হচ্ছে সম্প্রদানকারক, সম্প্রদান, এই কারকটাকে রবীন্দ্রনাথ অস্বীকার করেছেন। 5 নাম্বার হচ্ছে অপাদান কারক, এবং 6 নাম্বার হচ্ছে অধিকরণ কারক। ওকে, এইটা হচ্ছে 6টা প্রকার। এখন আমরা চলেন একটা ম্যাজিক্যাল বাক্য লিখি এবং এই বাক্য থেকে একদম 6টা কারক একদম A to Z ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা মাত্র বাক্য লিখবো, এই একটা বাক্য থেকে 6 প্রকার কারক শেষ করে দেব, ব্যতিক্রম সহ আমি আলোচনা করে দেব। এখন আসেন, আমি বললাম আপনাকে যে একটা বাক্য, কারকজন নাম আমি লিখলাম মুক্তি, প্রতিদিন বানানি ভুল লিখলাম, প্রতিদিন সকালে, মুক্তি প্রতিদিন সকালে প্যাকেট থেকে, আগে নিজ হাতে দেই, মুক্তি প্রতিদিন সকালে নিজ হাতে প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে, ওকে, একটা মাত্র। এখানে বলেন তো ক্রিয়াপদ কোনটা? খুব দ্রুত কমেন্ট করে জানান। একটা মাত্র বাক্য থেকে আমরা 6 প্রকার কারক একদম চোখ বন্ধ করে শিখবো, খুব সহজে শিখবো এবং খুব টেকনিক্যালি শিখবো। একটু আমাকে বলেন যে এখানে আমাদের ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা, কারণ আমরা ক্রিয়াপদের সাথেই অন্যান্য পদগুলো সম্পর্ক নির্ণয় করব। একটু বড় বাক্য লিখলাম কারণ যাতে করে একটা বাক্য থেকে সব এক্সাম্পল আমরা দিতে পারি। মুক্তি প্রতিদিন সকালে নিজ হাতে প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে, এটা থেকে আমাদের ক্রিয়াপদ কোনটা? শুধুমাত্র আমাকে এইটুক বলেন, বাকি কাজ আমি আপনাদেরকে করে দিচ্ছি। আমাকে শুধু বলেন যে ক্রিয়াপদ কোনটা। আজকে ক্লাসের পরে আর কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, বিতরণ করে। এই যে ভাইয়া অলরেডি বলে দিয়েছেন, এখানকার মধ্যে ক্রিয়াপদ হচ্ছে বিতরণ করে। বিতরণ করাটা একটা কাজ। এখন আমরা কারক যে ডিটেক্ট করব, এই কারক ডিটেক্টটা একটা মজার টেকনিকে শিখব। প্রথমে আমরা ডিটেক্ট করা শিখব হচ্ছে কর্তৃকারক। কি আমরা ডিটেক্ট করা শিখব? আমরা শিখব হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক ডিটেক্ট করার জন্য আমরা যেটা করব, আমি যে একটু আগেও বলেছি ক্রিয়াপদকেই ডিপেন্ড করব সবচেয়ে বেশি, এই ক্রিয়াপদে ফোকাস করি যে বিতরণ করে। কর্তৃকারক ডিটেক্টের জন্য ক্রিয়াপদকে কে অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়, এটা আমাদের বইয়ে লেখা আছে। কি প্রশ্ন লেখা আছে? আমাদের কে অথবা কারা, কাকে না কারা, কে অথবা কারা দ্বারা প্রশ্ন করতে হয়। কে অথবা কারা দ্বারা প্রশ্ন করে আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে কর্তৃকারক হয় সাধারণত। আর ভার্বের কাজ কর্তা, যে কাজ করে সে হচ্ছে কর্তা, ওই কর্তাটাই আসলে কর্তৃকারক। তাহলে বিতরণ করে, এখানে প্রশ্ন আসছে বিতরণ করে। আপনি আমাকে বলেন যে ভাইয়া কে বিতরণ করে? আমি আপনাকে উত্তরে বললাম যে এই বিতরণ করার কাজ তো মুক্তি করতেছে, এই মুক্তি বিতরণ করে। তার মানে এখানে কে বা কাকে দ্বারা প্রশ্ন করে আমি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করে আমি যদি উত্তর পাই মুক্তি, তার মানে এটা হচ্ছে কর্তৃকারক।
এই কনসেপ্টটা আমাদের সবার ক্লিয়ার, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তবে আজকের পর থেকে মনে রাখবেন, মানে সবচেয়ে কনফিউজিং জায়গাটা সেটা হচ্ছে কর্তৃকারক শুধু কে বা কারা দিয়ে প্রশ্ন করলেই যে কর্তৃকারক হবে এরকম নয়, বরং কে বা কারা, আমরা কর্তৃকারক বলতে সাধারণত ব্যক্তিবাচক বিষয় বুঝি। আজকের পর থেকে মনে রাখবেন, ভার্বের কাজ যেই করবে সেই কর্তা বা কর্তৃকারক, ভার্বের কাজ যে করবে সেই কর্তৃকারক। আলাদাভাবে লিখে রাখবেন, ভার্বের কাজ, ভার্ব এর কাজ যেই করবে সেটাই হচ্ছে কর্তৃকারক। আজকের পর থেকে মনে রাখবেন যে ভার্বের কাজ যেই করবে সেই হচ্ছে কর্তৃকারক। আমি এটাতে স্পেসিফিকভাবে, আমি তো কে বা কারা দিয়ে প্রশ্ন করে মিলাতে পারলাম, তাহলে আমি এক্সট্রা করে এই কথাটা কেন লিখে দিলাম যে ভার্বের কাজ যে বা যারা করবে তাই কর্তৃকারক? কারণ এরকম অসংখ্য এক্সাম্পল আপনারা বইয়ের মধ্যে পারবেন যেখানে কোনো ব্যক্তিবাচক কোনো কিছু দেয়া নাই, হিসাব মতো হয় কর্মকারক, কিন্তু উত্তর করতে গিয়ে আপনি দেখবেন যে এটা কর্তৃকারক। কেন? তখন আপনি মেলাতে পারবেন না। যেমন আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিই, দেখেন আজকের পর থেকে এগুলো আর ভুল হবে না। আমি আপনাকে বললাম হচ্ছে সুন্দর সবাইকে আকর্ষণ করে, সুন্দর সবাইকে আকর্ষণ করে, সবাইকে আকর্ষণ করে, আকর্ষণ করে। ওকে, এটা একটা বাক্য লিখলাম, সুন্দর সবাইকে আকর্ষণ করে। ওকে, আমি বললাম যে পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে, পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে, জল পড়ে। ওকে, পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে। এই যে দুইটা বাক্য লিখলাম, এখন দেখেন তো এখানে পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে, এখানে কি ক্রিয়াপদ কি? পড়ে না। তাহলে আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন যে আমি তো কর্তৃকারক আগে শিখেছি সারা জীবন, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাওয়া যায়। এখন আপনি প্রশ্ন করেন তো কে পড়ে, কারা পড়ে, কোনো উত্তর আছে? কে এর উত্তরে তো অবশ্যই ব্যক্তিবাচক আসার কথা, এরকম তো কোনো উত্তর নাই। কিন্তু আমি যদি বলি কি পড়ে, উত্তর আসবে জল পড়ে। আবার কর্মকারকের এই কর্তৃর সাথে সাথে একটু আগে আমরা কর্ম শিখে নেই, তারপরে ওখানে আমরা যাচ্ছি। কর্মকারক, কর্মকারক কি? কর্মকারক ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হবে কর্মকারক, কি অথবা কাকে। এখন দেখেন বিতরণ করে, আপনি আমাকে প্রশ্ন করলেন যে ভাইয়া কি বিতরণ করে, উত্তর আসলো হচ্ছে মিষ্টি বিতরণ করে, তার মানে মিষ্টি হচ্ছে কর্মকারক। অথবা আপনি বললেন কাকে বিতরণ করে, আপনি বললেন যে প্যাকেট থেকে, ও পথ শিশুদের কথাটা লিখিনি না, পথ শিশুদের মিষ্টি বিতরণ করে, পথ শিশুদের। তাহলে মুক্তি প্রতিদিন সকালে নিজ হাতে প্যাকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। তাহলে কি বিতরণ করে? মিষ্টি বিতরণ করে। কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন পেলাম, হিসাব মতো মিষ্টি এবং পথ শিশু দুইটাই কর্মকারক হওয়ার কথা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা হবে কর্মকারক, রাইট? তাহলে আপনি এখানের মধ্যে দেখেন একটু, যে আমি বললাম যে পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে, আপনি প্রশ্ন করলেন কি পড়ে, উত্তর আসবে কিন্তু জল পড়ে। আপনি কি পড়ে, উত্তর আসবে জল পড়ে। তাহলে সেই হিসেবে জল কি হয়? কর্মকারক হয়। কিন্তু বইয়ের মধ্যে দেখবেন এটা হচ্ছে কর্তৃকারক দেয়া আছে। এই কনফিউশনটা দূর করার জন্য বললাম ভার্বের কাজ যেই করবে সেই কর্তৃকারক। দেখেন পাহাড়ের ঢল বেয়ে জল পড়ে, জল যে পড়ার কাজটা কে করছে, এই পড়ার কাজ কি করছে? জল নিজে পড়ছে না, অন্য কেউ কি জলকে ফেলছে? আমি কি বলছি যে মানুষ বা অন্য কেউ কি পাহাড়ের উপর থেকে জলটাকে ফেলে? জল কিন্তু স্পন্টেনাসলি নিজেই পড়ে, মানে পড়ার কাজটা জল নিজেই করে। যেহেতু পড়ার কাজ জল নিজেই করে, তারপর কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়ার পরেও এই জল হবে হচ্ছে কর্তৃকারক। ক্লিয়ার? জল হবে কর্তৃকারক। কেন? কারণ ভার্বের কাজ জল নিজেই করছে। আমি বললাম সুন্দর সবাইকে আকর্ষণ করে, এখন এখানে ভার্ব হচ্ছে আকর্ষণ করা। আপনি প্রশ্ন করলেন কি সবাইকে আকর্ষণ করে, উত্তর আসবে সুন্দর সবাইকে আকর্ষণ করে। হিসাব মতো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে হওয়ার কথা কর্মকারক, কিন্তু বইয়ে দেখবেন কর্তৃকারক। কেন? কারণ দেখুন এই যে আকর্ষণ করার যে কাজ, এই আকর্ষণ করার কাজ সুন্দর নিজেই করছে না, সুন্দর সবাইকে আকর্ষণ করে, তার মানে যে জিনিসটা সুন্দর সেই সবাইকে আকর্ষণ করছে, তার মানে আকর্ষণ করার কাজ সুন্দর নিজেই করছে। ভার্বের কাজ যেহেতু সুন্দর নিজেই করছে, তার মানে সুন্দর হচ্ছে কর্তৃকারক। এই কনফিউশন আপনারা অনেক জায়গায় পড়েছেন, আমি জানি অনেকের হয়তো বা কনফিউশন ক্লিয়ার আছে, অনেকের নাই, আজকের পর থেকে আর থাকবে না। সেটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মকারক হয়, ঠিক আছে, কিন্তু সব সময় হবে না। কখন হবে না? যখন ভার্বের কাজ ওই জিনিসটা নিজেই করবে, তখন সেটা কর্মকারক হবে না, কর্তৃকারক হবে। ক্লিয়ার? আমি সেম জিনিস, আমি আবার উদাহরণ আরো একটা দিই। আমি যদি আপনাকে বলি যে মোবাইল বন্ধ হয়ে গেল, আমি আপনাকে বললাম যে মোবাইল বন্ধ হয়ে গেল, মোবাইল বন্ধ হয়ে গেল, মোবাইল বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে যাওয়া হচ্ছে এখানে ক্রিয়া,
ওকে, এখন আপনি প্রশ্ন করতে পারেন, এটা দেখে আপনি প্রশ্ন করবেন যে কি বন্ধ হয়ে গেল, আপনি উত্তর করবেন মোবাইল বন্ধ হয়ে গেল। তার মানে মোবাইল সেই হিসেবে কি হওয়ার কথা, কর্মকারক হওয়ার কথা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে হয়। কিন্তু দেখেন মোবাইল বন্ধ হয়ে যাওয়া গেল, এই বন্ধ হওয়ার কাজ কি মোবাইল নিজে করছে না? আমি তো বলিনি যে রফিক মোবাইলটি বন্ধ করলো বা আমি মোবাইলটি বন্ধ করলাম, তখন আমি হইতাম কর্তা বা রফিক হতো কর্তা। কিন্তু মোবাইল বন্ধ হয়ে গেল মানে হয়তো বা মোবাইলের চার্জ শেষ, মোবাইলটা অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। তার মানে বন্ধ হওয়ার কাজ যেহেতু মোবাইল নিজে করছে, তখন কি দিয়ে প্রশ্ন করে মিলে যাওয়ার পরেও মোবাইল কিন্তু কর্মকারক হবে না, হবে কর্তৃকারক। ক্লিয়ার? এইটুকু জায়গা আমার মনে হয় ক্লিয়ার। আজকের পর থেকে আর কখনো এই জিনিসটা ভুল হবে না, হবে না, হবে না। ওকে, তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ইন জেনারেলি কর্মকারক হয়। তবে যদি কোনো কারণে আমি দেখি যে ভার্বের কাজ সেই জিনিসটা নিজেই করছে, তখন আর কর্মকারক হবে না, হবে হচ্ছে কর্তৃকারক। তাহলে কর্তৃকারক এবং কর্মকারক আমার মনে হয় যে ক্লিয়ার। বলেন, চিল্লাই বলেন এবার ঠিক কিনা, কর্তৃ এবং কর্মকারক ঠিক কিনা। তাহলে কর্তৃকারক কে বা কারা দ্বারা প্রশ্ন করব। আরেকটা মেইন জিনিস হচ্ছে আমরা ভার্বের কাজ যে করবে সেই হচ্ছে কর্তৃকারক। ওকে, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, আমরা প্রায় সময় মনে করি কর্তা মানেই হচ্ছে ব্যক্তি হতে হবে, ডাজেন্ট ম্যাটার, ব্যক্তি বস্তু ডাজেন্ট ম্যাটার, আমাদের দেখতে হবে ভার্বের কাজ কে করছে। আর কর্মকারকে কি বা কাকে দ্বারা অবশ্যই মিলবে, তবে সেই জিনিসটা অবশ্যই ভার্বের কাজ করবে না। চিল্লায় বলেন ঠিক কিনা। অনেকদিন আপনারা চিল্লাচিল্লি করেন না। হ্যাঁ, ঠিক 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 একদম ঠিক, কথা বলো না, না সরি চুপ চুপ চুপ। এটা ব্যক্তি বা কর্তা ক্রিয়া সম্পাদন করলেই কর্তৃকারক। হ্যাঁ, এক্স্যাক্টলি। আব্দুর রহিম ভাই বলেছে আমার ক্লিয়ার। মারিয়া আপু লিখেছে ঠিক। আপনাদের এই ছোট ছোট ঠিক ভালো লাগে না, আপনারা বলবেন ঠিক, চিল্লায় বলেন ঠিক কিনা, তাহলে আপনাদের চিল্লায় বলতে হবে ঠিক, অনেক বড় ঠিক। এই যে এই ইয়া ভাইয়ের ঠিক আমার ভাল লাগছে। শিমুল ভাই লিখছে ঠিক। আনোয়ারুল ভাই আজকে অনেক ক্লান্ত, কালকে দেখে নেবে ক্লাসটা, কোনো সমস্যা নাই ভাই। শামীম ভাই লিখছে ঠিক 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 আছে। ওকে স্যার, গরম লাগে না, এসি চলছে, আরো আরো কমিয়ে দিলাম। ঠিক। ওকে, সবাই ঠিক লিখেছেন। তাহলে যদি সবাই বুঝে থাকেন কর্তৃ এবং কর্মকারকের মধ্যে ডিফারেন্সটা কোথায়, আপনি আমাকে একটু বলবেন, এটা একটু আমাকে বলবেন যে আপনি আমাকে এই এক্সাম্পলটা বলেন যে সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, মরতে হবে, সকলকে মরতে হবে। এখানে সকলকে কোন কারক, কাকে মরতে হবে, সকলকে মরতে হবে, সকলকে মরতে হবে, সকলকে কোন কারক আমাকে একটু বলেন। আপনার তৈরি করা প্রিসাইজ জব সলিউশনটা কবে পাবো? আচ্ছা, প্রিসাইজ জব সলিউশনটা ডিসেম্বরে পাবেন। আমি আর আমার ওয়াইফ একসাথে ক্লাস করছি ভাই। ভাবিকে আসসালামু আলাইকুম, আপনাকেও ওয়েলকাম করেন। দুজনে প্রিপারেশন নিচ্ছেন, এটা খুবই ভালো। দুজনকে পড়াশোনা একটা করে টপিক সারাদিনে পড়বেন, মানে যতগুলো টপিক সিলেক্ট করবেন পড়বেন, রাত্রেবেলা দুজনকে ধরাধরি করবেন, মানে ধরাধরি করবেন বলতে পড়া ধরাধরি করবেন। সকলকে মরতে হবে, সকলকে কোন কারক বলেন। তমাল ভাই ঠিক লিখেছেন। আচ্ছা, কর্তৃকারক 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 কর্তৃকারক। শুধু রেজাউল করিম ভাই লিখেছেন কর্মকারক, কর্তৃকারক। ওকে, আমার মনে হয় আপনারা ব্যাপারটা বুঝেছেন। মরতে হবে, এই মরার কাজ কে করবে বলেন তো? এই সকলেই কিন্তু করবে, সকলকে মরতে হবে, মানে এই সকলরাই মরবে, কিন্তু নিজেরাই মরবে। তার মানে মরার কাজ যেহেতু সকলরা করছে, তার মানে অবশ্যই এবং অবশ্যই সকলকে মরতে হবে, সকলে হচ্ছে কর্তৃকারক। যারা লিখেছেন কর্তৃকারক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, উম্মে আয়শা আপু গভীর মিনিং নিয়ে নিয়েছেন। ওকে, তাহলে আসেন আমরা একটু আগে পড়লাম কি জিনিস, একটু রিকল করি ব্যাপারগুলা। মুক্তি প্রতিদিন সকালে নিজ হাতে প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে। এখানে বিতরণ করে হচ্ছে ভার্ব। আমরা বলছি কর্তৃকারক শেখার ক্ষেত্রে কে বা কারা দ্বারা প্রশ্ন করব, যদি উত্তর পাই তাহলে সেটা অবশ্যই কর্তৃকারক। তাহলে এখানে কে বিতরণ করে, মুক্তি বিতরণ করে। অথবা আমরা দেখব ভার্বের কাজ যে করে সেই কর্তা। এখানে আমরা দেখতে পাচ্ছি বিতরণ করে, বিতরণ করার কাজ যেহেতু মুক্তি নিজেই করছে, অর্থাৎ মুক্তি কর্তৃকারক, কোনো সমস্যা নেই। এখন এই বিতরণ করার কাজ, ভার্বের কাজ যদি ব্যক্তি করুক বস্তু করুক যেই করুক না কেন, সেটাই কর্তৃকারক হবে। আজকের পর থেকে এই জিনিসটা ভোলা যাবে না। দ্বিতীয় হচ্ছে কর্মকারক, কি বা কাকে দ্বারা আমরা প্রশ্ন করলে কর্মকারক পাবো। তাহলে এখানে বিতরণ করে, আমি যদি প্রশ্ন করি কি বিতরণ করে, উত্তর আসবে মিষ্টি বিতরণ করে। আমি যদি বলি কাকে বিতরণ করে, উত্তর আসবে পথ শিশুদের
বিতরণ করে। তার মানে এই হিসেবে মিষ্টি এবং পথশিশু দুইটাই কর্ম হওয়ার কথা। যদি ব্যক্তি এবং বস্তু দুই ধরনের কর্ম থাকে, আপনারা মাথায় রাখবেন কর্ম মানে হচ্ছে অলস। কর্ম মানে হচ্ছে অলস, যার কোনো কাজ নাই সে হচ্ছে কর্মকারক। কর্তা কাজ করবে নিজে, কর্ম অলস। তার মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরেও যদি ওই ব্যক্তি বা বস্তু কোনো কাজ না করে তাহলে সেটা অবশ্যই কর্মকারক হবে। এখন দেখেন পথশিশু এবং মিষ্টি বিতরণ করার কাজ তো কেউই করতেছে না, তার মানে এই দুইটাই কর্মকারক হিসেবে হওয়ার কথা। এখন যদি ব্যক্তি এবং বস্তু দুইটাই কর্মকারক থাকে তাহলে কর্ম মানে অলস, বেশি অলস কে? ব্যক্তি বেশি অলস না, সরি বস্তু বেশি অলস না। তার মানে এই মিষ্টি হবে হচ্ছে মুখ্য কর্ম আর এই পথশিশু হবে গৌণ কর্ম। কেন? কারণ দেখেন মিষ্টির কাজটা কি, মিষ্টিকে প্যাকেট থেকে তুলে আবার হাতে দেয়া লাগতেছে, কি পরিমাণ আলসিয়া। কিন্তু পথশিশু তো অন্ততপক্ষে হাতটা বাড়াচ্ছে, তাই না? একটু না একটু কাজ করতেছে। এই জন্য কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম, গৌণ কর্ম। এই গৌণ কর্ম হবে হচ্ছে আপনার যে ব্যক্তি সে কারণ একটু হলেও কাজ করে, আর মুখ্য কর্ম হচ্ছে হবে বস্তুবাচক যে জিনিসটা আছে সেইটা হচ্ছে হবে মুখ্য কর্ম। এখন কথা হচ্ছে যে পথশিশু এবং মিষ্টি আপাত দৃষ্টিতে দুইটাই হচ্ছে কর্মকারক হলেও পথশিশুটা কি এটা আমি একটু পরে ব্যাখ্যা করব। তাহলে দুইটা গেল, একটা হচ্ছে কর্তৃকারক আমরা ক্লিয়ার করলাম, একটা হচ্ছে কর্মকারক আমরা ক্লিয়ার করলাম। সেটা হচ্ছে কে বা কারা অথবা ভার্বের কাজ যে করবে সে হচ্ছে কর্তৃকারক, কি বা কাকে অথবা ভার্বের কাজ না করলে সে হচ্ছে কর্মকারক। এখন আসবো হচ্ছে আমরা করণকারক। এখন আমরা আসবো হচ্ছে করণকারক। করণকারক, করণকারক কি জিনিস? যদি আমরা কোনো একটা কাজের মাধ্যম মানে হিসেবে দাঁড়াই বা মাধ্যম হিসেবে ব্যবহার করি কোনো কিছুকে, অথবা যদি কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করে আমরা উত্তর পাই তাহলে সেটাকে বলবো আমরা করণকারক। প্রশ্ন করব কি দ্বারা অথবা কি উপায়ে, কি উপায়ে, কি দ্বারা অথবা কি উপায়ে প্রশ্ন করে যদি আমরা অ্যান্সার পাই তাহলে সেটা হবে করণকারক। এখন আপনি দেখেন কি দ্বারা বা কি উপায়ে মিষ্টি বিতরণ করে, আমি বললাম কি দ্বারা বিতরণ করে? নিজ হাত দ্বারা বিতরণ করে। তার মানে নিজ হাত দ্বারা, অথবা কি উপায়? নিজ হাতের মাধ্যমে বিতরণ করে। এই হাতটা হচ্ছে উপকরণ হিসেবে কাজ করেছে, তার মানে এটা হচ্ছে করণকারক। কর্ম এবং করণের মধ্যে একটা কনফিউশন আছে, একটু পরে আমি দূর করব। এরপরে আসি আমরা হচ্ছে সম্প্রদানকারক। সম্প্রদানকারক, সম্প্রদানকারক, সম্প্রদানকারক কি জিনিস? আমরা সম্প্রদানকারকের জেনারেল সংজ্ঞায় জানি যে যদি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া হয় এবং এই দানটা বা ভার্বের কাজটাকে যদি নিঃস্বার্থভাবে করা হয় তাহলে সেটা বুঝবো আমরা সম্প্রদানকারক। এখন দেখেন বিতরণ করে, আপনি বললেন কাকে বিতরণ করে? উত্তর আসবে পথশিশুদের বিতরণ করে। এখন পথশিশুদের মিষ্টি যে বিতরণ করা হয়েছে এটা নিঃস্বার্থভাবে বিতরণ করা হয়েছে নাকি মুক্তি আবার দেওয়ার পরে বলবে যে না কিছু টাকা পয়সা দেন, বলবে কখনো? না, যেহেতু এটা পথশিশু তার মানে নিঃস্বার্থভাবে দান করা হয়েছে। অতএব এইখানে পথশিশুরা যদিও মনে হয়েছিল কর্মকারক, কাকে দ্বারা প্রশ্ন করে কর্মকারক হবে না, এটা হবে আলটিমেটলি সম্প্রদানকারক। সম্প্রদান, ওকে, সম্প্রদানকারক। তার মানে কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই এবং সেটা যদি নিঃস্বার্থ হয়, নিঃস্বার্থ হয় তাহলে সেটা হবে হচ্ছে সম্প্রদানকারক। সম্প্রদানকারকের আরো ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে যেটা একটু পরে আমরা শিখবো। ওকে, সম্প্রদানকারক। এরপরে আসি আমরা হচ্ছে অপাদানকারক। অপাদান, অপাদানকারক। অপাদানকারক কি জিনিস? যে কোনো কিছু মাইনাস সম্পর্ক হচ্ছে অপাদানকারক। ওকে, কর্তা বা কর্মের সাথে স্থান বা সময়ের যদি মাইনাস সম্পর্ক থাকে সেটাকে আমরা বলবো অপাদানকারক। কিসের সাথে কিসের? কর্তা বা কর্মের সাথে স্থান বা সময়ের যদি মাইনাস সম্পর্ক থাকে। এখন দেখেন আমি বললাম যে বিতরণ করে, বিতরণ করতেছে মুক্তি। কি বিতরণ করতেছে? মিষ্টি বিতরণ করতেছে। কোথা থেকে বিতরণ করতেছে? দেখেন প্যাকেট থেকে বিতরণ করতেছে, প্যাকেট থেকে। আচ্ছা, প্যাকেট থেকে যখন মিষ্টি বিতরণ করছে তখন কি মিষ্টি মাইনাস হয়ে যাচ্ছে না প্যাকেট থেকে? আর আমি বললাম যে অপাদান মানেই হচ্ছে মাইনাস সম্পর্ক, মাইনাস সম্পর্ক। তার মানে যে কোনো মাইনাস সম্পর্কগুলো অবশ্যই এবং অবশ্যই অপাদানকারক হবে। ওকে, অপাদানকারক হবে। তাহলে কি হলো? প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করতেছে, মিষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে প্যাকেট থেকে এটা হচ্ছে অপাদানকারক। ক্লিয়ার? এবং লাস্টলি হচ্ছে অধিকরণকারক। এগুলার কিন্তু কিছু কথা আছে, ভিতরে কিছু কথা আছে, এটা একটু পরে আমরা ব্যাখ্যা করব। এরপর হচ্ছে অধিকরণকারক। অধিকরণকারক, অধিকরণকারক। অধিকরণকারকটা কি জিনিস? অধিকরণকারক মানেই হচ্ছে প্লাস কোনো কিছু। আপনারা মনে রাখবেন যে অধিকরণকারক প্লাস কোনো কিছু, প্লাস সম্পর্ক। অর্থাৎ কর্তা বা কর্মের সাথে সময় বা স্থানের যদি প্লাস সম্পর্ক থাকে সেটা অধিকরণ। অথবা এমপিআরটি আমরা রুলস পড়েছিলাম না যে প্লেস এমপিআরটি, এমপিআরটি অর্থাৎ অ্যাডভার্বের ক্ষেত্রে ম্যানার, প্লেস, রিজন, টাইম, কখন, কিভাবে, কোথায়, কেন, এই চারটা প্রশ্নের উত্তর যদি আমরা ভার্বকে প্রশ্ন করে পাই তাহলে সেটা অধিকরণকারক। কোথায়, কিভাবে, কেন, কখন। আমি বললাম বিতরণ করে, আপনি বললেন যে কখন বিতরণ করে, উত্তর আসলো প্রতিদিন সকালে বিতরণ করে। তার মানে এই প্রতিদিন সকালে, যেহেতু কখনের উত্তরে আসলো প্রতিদিন সকালে হবে হচ্ছে অধিকরণকারক। ক্লিয়ার?
তাহলে একটা মাত্র বাক্য থেকে আমরা মানে কারকের পুরো বেসিক শিখে গেলাম। প্রথম কথা আমরা বাক্য দেখেছি, মুক্তি প্রতিদিন সকালে নিজ হাতে প্যাকেট থেকে পথশিশুদের মিষ্টি বিতরণ করে। কর্তৃকারকের ক্ষেত্রে আমরা এই ভার্বকে প্রশ্ন করব কে বা কারা দ্বারা, অথবা ভার্বের কাজ যে করে। বিতরণ করার কাজ করে মুক্তি, মুক্তি কর্তৃকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাবো তাই হচ্ছে কর্মকারক। কি বিতরণ করে? মিষ্টি বিতরণ করে। কাকে বিতরণ করে? পথশিশুদের বিতরণ করে। হিসাব মতো দুইটাই কর্মকারক হওয়ার কথা, কিন্তু পথশিশুদের পরবর্তীতে অন্য ক্রাইটেরিয়ায় মিলছে, তাই পথশিশু বাদ। আবার দুইটা কর্ম পেলে যেটা বস্তুবাচক সেটা হবে হচ্ছে ডিরেক্ট অথবা হচ্ছে প্রধান মুখ্য কর্ম, আর যেটা ব্যক্তিবাচক সেটা হবে গৌণ কর্ম। এরপর হচ্ছে করণ কারক। কি দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করব আমরা ভার্বকে। বিতরণ করে, কি দ্বারা বিতরণ করে বা কি উপায়ে বিতরণ করে? নিজ হাত দ্বারা বিতরণ করে, তার মানে উপকরণ হিসেবে ব্যবহার হয়েছে করণ কারক। এরপরে সম্প্রদান কারক। কাকে দ্বারা প্রশ্ন করব ভার্বকে, এবং যদি নিঃসত্ব ত্যাগ হয় তাহলে সেটা সম্প্রদান কারক। কাকে বিতরণ করে? পথশিশুদের বিতরণ করে। বিতরণ করেছে সত্য ত্যাগ করে, অতএব পথশিশুদের হচ্ছে সম্প্রদান কারক। অপাদান কারক কি? মাইনাস সম্পর্ক, কোনো কিছু ভয়, ডর, ভীতি এবং মাইনাস সম্পর্ক, এগুলোকে বলা হয় অপাদান কারক। আমরা দেখলাম যে প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করে, প্যাকেট থেকে কি হচ্ছে? মিষ্টি মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাওয়া মানে অপাদান, তার মানে এটা অপাদান কারক। আর অধিকরণ কারক কি? প্লাস কোনো সম্পর্ক অথবা এমপিআরটি, ম্যানার, প্লেস, রিজন, টাইম, কোথায়, কেন, কখন, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করলে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা অধিকরণ কারক। আমি বললাম বিতরণ করে, আপনি বললেন কখন বিতরণ করে, উত্তর আসলো প্রতিদিন সকালে বিতরণ করে, তার মানে প্রতিদিন সকালে এখানে অধিকরণ কারক। তার মানে এই বিতরণ করার সাথে মুক্তি, প্রতিদিন সকালে নিজ হাতে প্যাকেট থেকে পথশিশুদের মিষ্টি, সবকিছুর আমরা সম্পর্ক পেয়েছি, এবং একটা বাক্যর দ্বারা সব কিছু কি বুঝিয়েছি আমরা, ছয় প্রকার যে কারক আছে সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করেছি। হ্যাঁ, এগুলো আমি বলবো তমাল ভাই, এগুলাতে যাব। এখন বলেন এইটুক জায়গা পর্যন্ত যদি ক্লিয়ার হন, সবাই হুম লেখেন। যার হুম যত বড় হবে বুঝবো সে তত ভালো বুঝেছেন। একটা মাত্র বাক্য থেকে আমরা 6 প্রকার কারকের একদম বেসিকটা শিখে নিয়েছি। যদি বুঝতে পারেন তাহলে সবাই একটু হুম লেখেন। এবার আমরা স্পেসিফিকভাবে প্রত্যেকটা কারক নিয়ে বেশ কিছু আলাদা আলাদা জিনিস আছে, সেগুলো নিয়ে একটু কথা বলবো। যে যত ভালো বুঝেছেন সে তত বড় হুম লেখেন, যে যত ভালো বুঝেছেন সে তত বড় হুম লেখেন। আর ঠিক এই মুহূর্তে মোবাইলটাকে এইভাবে হাতে নিয়ে সবাই টুকটুক টুকটুক করে একটু লাভ দেন, সবাই টুকটুক করে একটু লাভ দেন। লাভ দিলে অনেক বেশি রিচ হয়। এই যে হুম লেখা শুরু হয়ে গিয়েছে। মৃন্ময়ী আপু দারুণ ক্লাস, থ্যাংক ইউ। যে জান্নাত আপু হুম লিখেছেন অনেক বড়। মারি আপুর হুমটা কম। মিশন দাসের হুমটা একটু মোটামুটি বড় আছে। শিমুল ভাইয়ের হুম বলো। দুইটা হুম দুইজনের। আরিফুল ভাইয়ের ভাবি সহ হুম লিখছে 2 জন। আয়শা আপু আবার জি লিখছে। তানজিনা আপু লিখছে হচ্ছে ক্লিয়ার। কেন এগুলা কেন বুঝছি লিখছে মিশন ভাই। সময় স্থান বোঝালে অধিকরণ কারক। ফারজানা আপুর হুমটা অনেক বড়, থ্যাংক ইউ ফারজানা আপু। এরপরে হচ্ছে ওয়াহিদ ভাইয়ের হুম অনেক বড়। শাহিদা আপুর হুম মোটামুটি বড়। জাহিদ ভাইয়ের হুম আরও বড়। আরাফাত ভাইয়ের মাশাল্লাহ। এরপর হচ্ছে চাকমা বি আর চাকমা আপু, আচ্ছা বি আর চাকমা, আমি পুরা নাম জানি না আপুর কি, ধন্যবাদ। ওকে, সাজ্জাদ ভাই অনেক বড় হুম। সাজিদ ভাই অনেক বড় হুম। তমাল ভাই হুম। সাথী নাগিনী, বাবা সবাই ক্লাস করছেন আপনারা, নাগিনী সবাই ক্লাস করছেন, থ্যাংক ইউ। সুলতানা রাজিয়া হুম, মানে হুম হয়ে গেছে আপনার হুমটা এবং সাথে একটা ভেটকানো হাসি, থ্যাংক ইউ। হুম সবাই হুম লিখেছেন। যারা হুম লিখছেন সবাইকে ধন্যবাদ। আরিফুল ভাই অনেকগুলো লাভ দিয়েছেন। আর একটু এইখান থেকেও একটু সবাই লাভ দেই। আর যারা ক্লাসটা এখনও শেয়ার করি নাই তারা একটু ক্লাসটাকে শেয়ার করে দেই। ওকে, কারকটা আসলে 2টা ক্লাসে নেওয়ার কথা, কারণ একটা ক্লাসে এটা হয় না, সেটা হচ্ছে সমস্যা। তারপরেও আমরা চলেন একটু করে দেখার চেষ্টা করি। বুঝছি, তবে একটা প্রশ্নের উত্তর দেন। পরিবিবি বলতে গিয়ে যে পরিমণি, আবার কারকেও পরিমণির উদাহরণ দিলেন, ব্যাপারটা সন্দেহজনক। আচ্ছা হোক, পরিমণি সুন্দর একটা মানুষ, এই জন্য এক্সাম্পল দেই আর কি। ওকে, সবাই হুঁ লিখেছেন। চলেন আমরা এখন যাই, আমরা কিছু কনফিউজিং জিনিস দেখি। হ্যাঁ, প্রথম কনফিউজিং জিনিস দেখবো হচ্ছে কর্ম ভার্সেস করণ। কর্ম ভার্সেস করণ, কখন কর্ম হবে কখন করণ হবে, এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে মাঝে কনফিউশন হয়। যেমন আমি সবচেয়ে বেশি কনফিউশন যে জায়গাটার মধ্যে হয়, আপনারা দেখবেন যে লেখা আছে ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলে। আরেকখানে লেখা দেখবেন হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, ক্রিকেট খেলে।
দুই জায়গায় কি, দুই জায়গায় ভার্ব কি, দুই জায়গায় ভার্ব হচ্ছে খেলে, দুই জায়গায় ভার্ব হচ্ছে খেলে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে দাগ দেয়া থাকে হচ্ছে ফুটবল এবং ক্রিকেটের নিচে, ফুটবল এবং ক্রিকেটের নিচে দাগ দেয়া থাকে, দাগ দিয়ে বলে কোনটা কোন কারকের এক্সাম্পল। এখন আমরা ইয়ের ক্ষেত্রে কি জানি, কর্মের ক্ষেত্রে কি জানি, কর্মের ক্ষেত্রে জানি হচ্ছে আমরা কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে মিলে যাবে। আর করণের ক্ষেত্রে আমরা কি জানি, এটা হচ্ছে কর্ম। আর করণের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি দ্বারা বা কি উপায়ে, কি দ্বারা প্রশ্ন করে হচ্ছে মিলে যাবে। এখন আপনি দেখেন তো খেলে তো হচ্ছে ভার্ব, তাহলে প্রশ্ন করব কি দিয়ে, কি দ্বারা বা কি উপায় অথবা কি বা কাকে দ্বারা। এখন ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কি খেলে, ফুটবল খেলে, মিলে যায়। আবার আমি যদি বলি ছেলেরা কি দ্বারা খেলে, ফুটবল দ্বারা খেলে, মিলে যায়। এখন তাহলে কর্ম হবে নাকি করণ হবে, এটা হচ্ছে আমাদের কনফিউশন, তাই না? আজকের পর থেকে আর ভুলবেন না আপনারা, বা মনে রাখবেন না, মানে ভুলে যাবেন না, সেটা হচ্ছে আজকের পর থেকে আর চাইলেও ভুলতে পারবেন না। আসলে যখনই কর্ম এবং করণের মধ্যে কনফ্লিক্ট দেখা দেবে বা হচ্ছে দ্বন্দ্ব দেখা যাবে, আপনারা সিম্পলি আগে কি দ্বারা বা কি উপায়ে এটি দিয়ে প্রশ্ন করবেন। যদি মিলে যায় করণ, যদি কি দ্বারা বা কি উপায়ে দিয়ে না মেলে এবং শুধু কি বা কাকে দ্বারা, শুধু কি দিয়ে প্রশ্ন করে মেলে, তাহলে সেটা হবে কর্ম। কি দ্বারা বা কি উপায়ে যদি না মেলে তাহলে করণ, আর যদি শুধু কি দিয়ে মেলে বা কি দ্বারা কি উপায়ে ওইটা দিয়ে না মেলে তাহলে তখন হচ্ছে কর্ম। আমি মনে হয় বেশি একটু ইয়া করে ফেলছি, সিম্পলি দেখেন আমি বলি ছেলেরা ফুটবল খেলে, আমি বললাম ছেলেরা কি দ্বারা খেলে, ছেলেরা ফুটবল দ্বারা খেলে, হয় মিলে, অবশ্যই মিলে, কারণ ফুটবলটা একটা উপকরণ। সিম্পল কথা হচ্ছে যদি কোনো উপকরণ বোঝায় তাহলে করণ, উপকরণ হয়ে যাবে করণ। ছেলেরা ফুটবল দ্বারা খেলে। কিন্তু আপনি বলেন ছেলেরা ক্রিকেট খেলে, এখন ছেলেরা কি দ্বারা খেলে, ছেলেরা ক্রিকেট দ্বারা খেলে, মিনিং আসে না, তার মানে করণ হবে না। কিন্তু আমি বলি ছেলেরা কি খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, তার মানে শুধুমাত্র ক্রিকেট, শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন করে আমি যদি উত্তর পাই তাহলে সেটা কর্মকারক, কি দ্বারা বা কি উপায় দিয়ে যদি প্রশ্ন উত্তর পাই তাহলে করণকারক। কর্ম এবং করণের ক্ষেত্রে সবার আগে কি দ্বারা বা কি উপায় দিয়ে প্রশ্ন করব, যদি মিলে যায় করণ, এটা দিয়ে না মিলে শুধু কি দিয়ে মিললে কর্মকারক, সে হিসাব। ওকে, ছেলেরা কি দ্বারা খেলে, ছেলেরা ফুটবল দ্বারা খেলে, তার মানে করণকারক, আর কর্ম পর্যন্ত যাবই না। এরপরে এটা ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা কি দ্বারা খেলে, ছেলেরা ক্রিকেট দ্বারা খেলে, মিলে না। কিন্তু ছেলেরা কি খেলে, ক্রিকেট খেলে, শুধু কি দিয়ে প্রশ্ন করে মিলে গেছে, তার মানে কর্মকারক। এক কথায় মনে রাখবেন যে কর্মকারক এবং করণকারকের ক্ষেত্রে যখন কোনো খেলার নাম বোঝাবে, যখন কোনো খেলার নাম বোঝাবে সেটা হচ্ছে কর্মকারক, আর যখন কোনো খেলার উপকরণের নাম বোঝাবে তখন সেটা হচ্ছে করণকারক। দেখেন ক্রিকেট কিন্তু খেলার নাম, কোনো খেলার উপকরণ না, কারণ ক্রিকেটের খেলার উপকরণ হচ্ছে ব্যাট, বল, স্টাম্প এগুলো। কিন্তু ফুটবল খেলারও নাম, আবার ফুটবল একটা উপকরণেরও নাম। ফুটবল খেলার যে ফুটবলটা, বলটা, সেটার নামই কিন্তু ফুটবল। এই জন্য হচ্ছে যেহেতু উপকরণ হিসেবে কাজ করছে, এই জন্য এটা করণকারক। একটা মজার এক্সাম্পল দেই, তাহলে আপনাদের আর এলোমেলো হবে না। দেখেন খেলার নাম বোঝালে কি কারক, খেলার নাম বোঝালে কর্মকারক, আর উপকরণ বোঝালে কি কারক, উপকরণ বোঝালে করণকারক। আমি বললাম ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে, ফুটবল খেলে, ওকে, ছেলেরা ফুটবল খেলে। আবার আমি বললাম যে আজ পশ্চিম ও পূর্ব পাড়ার ফুটবল ম্যাচ আছে, ফুটবল ম্যাচ আছে। দুইটা এক্সাম্পল লিখলাম, একটা হচ্ছে ছেলেরা ফুটবল খেলে, আজকে পশ্চিম ও পূর্ব পাড়ার ফুটবল ম্যাচ আছে। দুইটাতেই কি ফুটবলের নিচে দাগ দিয়ে আপনাকে বলছে কোনটা কোন কারক। এখন আমি একটু আগে বলছি যে যেটা উপকরণ বোঝাবে সেটা অবশ্যই করণকারক বলবে। ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা কি দ্বারা খেলে, ফুটবল দ্বারা খেলে, অবশ্যই এখানে এই ফুটবল হচ্ছে করণকারক। কিন্তু দেখেন আজকে পশ্চিম এবং পূর্ব পাড়ার ফুটবল ম্যাচ আছে, ফুটবল ম্যাচ আছে মানে কি, ফুটবলটাকে এখন খেলার নাম হিসাবে প্রকাশ করেছে, যেহেতু খেলার নাম হিসাবে প্রকাশ করেছে তার মানে এটা হচ্ছে কর্মকারক। শেষ, ঝামেলা শেষ। দেখছেন ফুটবলই একটা জায়গায় করণকারক, একটা জায়গায় কর্মকারক। যখন খেলার নাম বোঝাবে তখন অবশ্যই এবং অবশ্যই কর্মকারক হবে, যখন খেলার উপকরণের নাম বোঝাবে তখন ওইটা অবশ্যই এবং অবশ্যই কি হবে, তখন উপকরণ বোঝালে করণকারক হবে। এটুকু জায়গা মাথায় রাখবেন, শেষ কাহিনী। এবার আসেন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা, সম্প্রদানকারক। এই জায়গাটায় খুবই 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 ঝামেলা হয় আমাদের, আজকের পর থেকে আর হবে না। সম্প্রদানকারক, সম্প্রদানকারক, সম্প্রদানকারক আমরা সিম্পলি শিখে আসছি যে যদি কাকে দ্বারা আমরা প্রশ্ন করি এবং যদি আমরা ওইটা নিঃস্বার্থভাবে ত্যাগ করে, মানে শর্ত ত্যাগ করে দেওয়া হয়, তাহলে সেটা সাধারণত সম্প্রদানকারক হয়। কিন্তু এর বাইরেও আপনি হাজার হাজার এক্সাম্পল পাবেন যেগুলো হচ্ছে সম্প্রদানকারকের এক্সাম্পল, কিন্তু এগুলো সম্পর্কে কোনো কিছুই লেখা নাই। ওকে ওকে, তাহলে সম্প্রদানকারকের দুইটা টেকনিক আজকে মনে রাখবো। টেকনিক ওয়ান, প্রশ্ন করব কাকে দ্বারা, প্রশ্ন করব কাকে দ্বারা, এবং সেটা হবে শর্ত ত্যাগ করে, শর্ত ত্যাগ করে, তাহলে হবে হচ্ছে সম্প্রদানকারক। যেমন আমি বললাম আপনাকে হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা দাও,
আমি আপনাকে বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুকের শর্ত আছে, শর্ত নাই, তার মানে এটা অবশ্যই সম্প্রদানকারক। কিন্তু এরকম অনেকগুলো এক্সাম্পল পাবেন আপনি যেগুলো এগুলোর সাথে কোনো মিলই নাই। যেমন আপনি বললেন হচ্ছে চলো নামাজে যাই, চলো নামাজে যাই, ওকে। অথবা বললো হচ্ছে সৈন্যরা যুদ্ধে গেল, সৈন্যরা যুদ্ধে গেল, যুদ্ধে গেল। অথবা হচ্ছে একটা প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে, বেলা যে পড়ে এলো জলকে চলো, বেলা যে পড়ে এলো, পড়ে এলো জলকে চল, জলকে চল। এই প্রশ্নগুলো দিয়ে বলবে আপনাকে চলো নামাজে যাই কি, যুদ্ধে কি, তারপরে হচ্ছে জলকে কি, এগুলো প্রশ্ন আপনাকে বলবে, ওকে। এখন আপনি বলেন যে এখানে কাকে দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাচ্ছেন? বেলা চলো জলকে যাই, কাকে যাই? কোনো কোনো উত্তর আছে? নাই। অথচ এটা সম্প্রদানকারকের উদাহরণ দেয়া আছে। সৈন্যরা যুদ্ধে গেল, কাকে গেল? যুদ্ধে গেল। কিরে ভাই, কাকের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। তারপরে হচ্ছে জলকে যাই, এটাও তো কাকের সাথে কোনো সম্পর্ক নাই। কাকে দিয়ে শর্ত ত্যাগ করে যদি কোনো কিছু হয় সম্প্রদানকারক। বাট দ্বিতীয় টেকনিকটা আমাদের অনেকেরই জানা নাই, যেই টেকনিকের মাধ্যমে অনেক অনেক সম্প্রদানকারকের এক্সাম্পল বইয়ের মধ্যে দেয়া আছে। এই টেকনিকটা আগে লিখে নেন, তারপরে হচ্ছে আমি এক্সাম্পলগুলো দিচ্ছি। এই দ্বিতীয় টেকনিকটা হচ্ছে T2, টেকনিক 2। এটা হচ্ছে T2 বা টেকনিক 2। টেকনিক 2, টেকনিক 2 এ লিখবেন হচ্ছে যে নামপদের দ্বারা যদি কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝানো হয়, কোনো উদ্দেশ্য বোঝানো হয়, উদ্দেশ্য বোঝালে সেটা নিমিত্তার্থকারক। অপশনে যদি নিমিত্তার্থকারক না থাকে তাহলে সেটা সম্প্রদানকারকের উদাহরণ দেব। কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝালে, কোনো উদ্দেশ্যে বোঝালে, উদ্দেশ্যে যাওয়া বোঝালে, যাওয়া বুঝালে এই উদ্দেশ্যটা হবে নিমিত্তার্থকারক, উদ্দেশ্য হবে নিমিত্তার্থকারক, নিমিত্তার্থ, ওকে, নিমিত্তার্থকারক। তবে যদি অপশনে নিমিত্তার্থ না থাকে তাহলে সম্প্রদানকারক দেখাতে হবে। দেখেন চলো নামাজে যাই, এই যে নামাজে যাচ্ছি, যে তাহলে নামাজের উদ্দেশ্যে যাচ্ছি, তার মানে কোনো একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছি, যে কাজের উদ্দেশ্যে যাব সেটা হবে সম্প্রদানকারক। সৈন্যরা যুদ্ধে গেল, এই যে যুদ্ধে যাচ্ছে, সৈন্যরা কি জন্য যাচ্ছে? উদ্দেশ্য কি? যুদ্ধে যাচ্ছে, তার মানে যুদ্ধ সম্প্রদানকারক। যদি আমি বলি বেলা যে পড়ে এলো জলকে চলো, সই বেলা যে চলে এলো জলকে চলো, এটার মানে হচ্ছে সই বেলা পড়ে আসতেছে মানে সূর্য ডুবতেছে, জলকে চলো মানে হচ্ছে চল পানি আনতে যাই। তাহলে এই যে জলকে চলো, এই জলকে মানে কি? পানি আনতে যাওয়া, তার মানে কোনো একটা উদ্দেশ্যে যাওয়া, অবশ্যই অবশ্যই এটা হবে হচ্ছে সম্প্রদানকারক। আজকের পর থেকে মনে থাকবে। আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো উদ্দেশ্যে গেলে এই উদ্দেশ্যটা নিমিত্তার্থকারক বা সম্প্রদানকারক, তবে উদ্দেশ্য সাধনের জায়গা হবে সবসময় অধিকরণকারক। উদ্দেশ্য সাধনের জায়গা, উদ্দেশ্য সাধনের জায়গা, সাধনের জায়গা, উদ্দেশ্য সাধনের জায়গা সবসময় হবে হচ্ছে অধিকরণকারক, অধিকরণকারক। উদ্দেশ্য সাধনের জায়গা সবসময় অধিকরণকারক হবে। কেমন? যেমন আমি বললাম চলো নামাজে যাই, এটা হলো হচ্ছে নামাজে হচ্ছে অবশ্যই এবং অবশ্যই সম্প্রদানকারক। কিন্তু আমি যদি বলি যে চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই, মসজিদে যাই, চলো মসজিদে যাই, দেখেন একটা স্থানের কথা বলা হয়েছে। নামাজের উদ্দেশ্যে আমরা মসজিদে যাই, তার মানে একটা স্থানের কথা বলা হয়েছে, উদ্দেশ্য সাধনের স্থানের কথা বলা হয়েছে, তাহলে মসজিদ কিন্তু অধিকরণকারক হবে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে যখন আমরা কোনো যাব, কোনো উদ্দেশ্য কোথায় যাব, এই উদ্দেশ্যটা হবে হচ্ছে আমাদের নিমিত্তার্থকারক। যদি নিমিত্তার্থকারক না থাকে তাহলে আমরা দেখবো সম্প্রদানকারক। বাট যদি কোনো স্থানে যাওয়াকে বোঝায়, উদ্দেশ্যে কোনো স্থানে যাওয়া, যেমন চলো হজে যাই, ওকে, তাহলে হজে যাই হচ্ছে অবশ্যই এবং অবশ্যই নিমিত্তার্থ বা সম্প্রদানকারক। কিন্তু আমি যদি বলি যে চলো মক্কায় যাই বা চলো সৌদিতে যাই, তাহলে সেটা অবশ্যই হবে হচ্ছে সৌদি হবে তখন অধিকরণকারক। সেম ওয়েতে চলো মসজিদে যাই, আমি বললাম সৈন্যরা যুদ্ধে গেল, না বলে আমি যদি বলি সৈন্যরা সীমান্তে গেল, তার মানে যুদ্ধের জন্য সীমান্তে যে গেল, এই যে সীমান্ত হচ্ছে একটা স্থান, তখন কিন্তু অধিকরণকারক হয়ে যাবে। এই কনফিউশনটা ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার হলে একটু সবাই লিখেন ক্লিয়ার। আর সবাই 1 নভেম্বর থেকে যে আমাদের বাংলা এবং জিকের কোর্স শুরু হবে, এটা তো অনেকেই জানেন তাই না? যদি না জানেন একটু বলে রাখি, 1 নভেম্বর থেকে কিন্তু বাংলা এবং জিকের আমাদের কোর্স হবে শুরু। আমার তত্ত্বাবধানে সব ক্লাসই আমি নেব। ওইটার হচ্ছে কোর্স ফি হচ্ছে মাত্র 800 টাকা। ওখানে 5টা সাবজেক্ট আমাদের, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল, নৈতিকতা আর বাংলা, বাংলা ব্যাকরণ, সাহিত্যটা আমরা সাজেশনমূলক ক্লাস নেব। এই সবগুলো কিন্তু হবে। সো আপনারা চাইলে জয়েন হতে পারেন। বলেন সম্প্রদানকারকের ব্যাপারটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, হজের জন্য মক্কা গেলাম, এই যে হজের
এটা হচ্ছে হজের জন্য, এটা হচ্ছে সম্প্রদানের হচ্ছে সম্প্রদান কারক, আর হচ্ছে মক্কা হচ্ছে তখন অধিকরণ কারক হয়ে যাবে। ফারজান আপু একটু ক্লিয়ার কেন? পুরোটাই তো ক্লিয়ার হওয়ার কথা। মারিয়া আপু আলহামদুলিল্লাহ, রবিউল ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার, শিমুল ভাই মোটামুটি ক্লিয়ার, সুলতানা রাজিয়া আপু লিখছে ক্লিয়ার মাস্টারজি। আচ্ছা হ্যাঁ, ক্লাস তো ফ্রি ক্লাস তো হয়ই। গুরুজনের নথি করো, নথিভুক্তি তো স্বার্থ আছে, দোয়া চাওয়া বা পাওয়া, আসলে দোয়ার ব্যাপারটা আসলে কোনো স্বার্থের কোনো কিছু না। কিন্তু যখন আপনি গুরুজনকে বেতন দিয়ে প্রাইভেট পড়বেন, আচ্ছা এইটা কয়েকটা এক্সাম্পল আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সম্প্রদান কারকের কিছু এক্সাম্পল আমি আপনাদেরকে ক্লিয়ার করি। দেখেন প্রথমটা হচ্ছে ভিক্ষুককে গরিবকে কাপড় দাও। দেখেন সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন, গরিবকে কাপড় দাও, কাপড় দাও। ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। মসজিদে চাঁদা দাও, মসজিদে চাঁদা দাও, চাঁদা দাও। তারপরে হচ্ছে মসজিদে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও। সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতিতে, সমিতিতে চাঁদা দাও। দীপ্ত ভাইকে চাঁদা দাও, দীপ্ত ভাইকে, দীপ্ত ভাইকে চাঁদা দাও। ওকে, এইগুলো আমি লিখলাম, দীপ্ত ভাইকে চাঁদা দাও। তারপর আরো বেশ কিছু কয়েকটা লেখা যায়, আমি চাইলে আপনি বললে লিখতে পারি হচ্ছে কর্মচারীকে বেতন দাও, কর্মচারীকে বেতন দাও, বেতন দাও। এখন কোনটা কোন কারক, এই হচ্ছে আমার প্রশ্ন, তাই তো? এখন কোনটা কোন কারক চলেন আমরা দেখি প্রথম থেকে। গরিবকে কাপড় দাও, কাকে কাপড় দাও? গরিবকে। গরিবকে কাপড় কি শর্ত দিয়ে দেবেন নাকি শর্ত ছাড়া দেবেন? অবশ্যই শর্ত ছাড়া দেবো, তার মানে গরিবকে সম্প্রদান কারক। কিন্তু আমি যদি বলি ধোপাকে কাপড় দাও, কাকে কাপড় দাও? ধোপাকে দিলাম, ঠিক আছে, কিন্তু ধোপাকে কি কাপড় আমরা নিঃস্বার্থভাবে দেই? কখনো না। ধোপাকে কাপড় দেই, টাকা দেই, ধুয়ে আবার আমাদেরকে ঘরত দেয়। তার মানে কাকে কাপড় দাও, কাকে দিয়ে প্রশ্ন করে আমরা পাইছি ধোপাকে, কর্মকারক। কিন্তু এটা নিঃস্বার্থ না, তার মানে কখনোই এবং কখনোই সম্প্রদান হবে না, এটা হবে কর্মকারক। এরপরে মসজিদে চাঁদা দাও, মসজিদে চাঁদা দিলাম, আমরা মসজিদের চাঁদাটা কি নিঃস্বার্থভাবে দেই না? কোথায় দেই চাঁদাটা? মসজিদে দেই, কিন্তু কিভাবে দেই? নিঃস্বার্থভাবে দেই। তার মানে চাঁদা যে দিচ্ছি নিঃস্বার্থভাবে দিচ্ছি, অবশ্যই এবং অবশ্যই সম্প্রদানকারক। আমি বললাম সমিতিতে চাঁদা দাও, সমিতিতে যে চাঁদা দেয়, এই সমিতি আর সমবায় সমিতির একটা পার্থক্য আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। সমিতি এবং সমবায় সমিতির মধ্যে পার্থক্য হচ্ছে, সমিতি হচ্ছে প্রাচীনকালে যখন ছিল তখন যে বিভিন্ন মানে হিন্দু যে চারটা ছিল গোষ্ঠী ছিল, তার মধ্যে সর্বনিম্ন গোষ্ঠীকে সাহায্য করার জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে শূদ্র গোষ্ঠী ছিল, এই শূদ্র জনগোষ্ঠী কিন্তু খুব অবহেলিত ছিল। তো এদেরকে সাহায্য, এরা কখনো বড়দেরকে বা হচ্ছে ব্রাহ্মণদেরকে ছুঁইতেও না হচ্ছে। তো এই বৈষম্যটা দূর করার জন্য ব্রাহ্মণরা একটা চাঁদার ব্যবস্থা করেছিল, এই চাঁদাটা তারা নিঃস্বার্থভাবে দিয়ে দিত একটা সমিতিতে। ওই সমিতির সাহায্য হচ্ছে শূদ্রদের করা হতো ওই সমিতির টাকা দিয়ে। এই জন্য যদি আসে যে সমিতিতে চাঁদা দাও, এই সমিতিতে চাঁদা তারা কিন্তু একদম নিঃস্বার্থভাবে দিয়ে দিত। এবং যেহেতু সমাসের রীতি বা কারকের রীতি এগুলো সব সংস্কৃত থেকে আসা, এই জন্য সমিতিতে চাঁদা দাও যদি আসে তাহলে এটা সম্প্রদান কারক দাগাতে হবে। কিন্তু সমবায় সমিতিতে চাঁদা দাও বলতে আমরা এই যে আশা সমিতি, ব্রাক সমিতি, যেখানে আমরা চাঁদা দিই, ভবিষ্যতে আবার লোন তুলি, বা তারপর হচ্ছে লোন তুলে আবার চাঁদা দিয়ে শোধ করি, এখানে একটা স্বার্থ জড়িত থাকে। এই জন্য সমবায় সমিতিতে চাঁদা দাও অবশ্যই এবং অবশ্যই কর্মকারক হবে। এরপর হচ্ছে দীপ্ত ভাইকে চাঁদা দাও, কাকে চাঁদা দাও? দীপ্ত ভাইকে চাঁদা দাও। আমাকে অবশ্যই আপনি নিঃস্বার্থভাবে দেবেন না, যেহেতু এই যে চাঁদা দিয়ে আপনারা ব্যাচে ভর্তি হচ্ছেন, 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, চাঁদা দিচ্ছেন কারণ আপনারা ক্লাস করবেন, এই জন্য। যেহেতু নিঃস্বার্থ না, তার মানে কর্মকারক। কর্মচারীকে চাঁদা বেতন দেয়। এখন আপনি অনেকেই বলতে পারেন ভাইয়া বেতনটা তো একদম দিয়ে দেওয়া হয়, এটা তো আর নেওয়া হয় না। কিন্তু কর্মচারীর যে বেতনটা, এটা কর্মচারীর কাজের বিনিময়ে দেওয়া হয়, অবশ্যই এবং অবশ্যই স্বার্থ জড়িত আছে। এই জন্য কর্মচারীকে বেতন দেওয়ার, কর্মচারীও হচ্ছে কর্মকারক। ক্লিয়ার ব্যাপারটা? এখন বলেন সম্প্রদান কারকের ব্যাপারটা আজকে ক্লিয়ার কিনা? বিএনপিকে চাঁদা দাও, বিএনপিকে কি হবে? সম্প্রদান কারক হবে। বিএনপিকে আপনি স্বার্থ ত্যাগ করে দেবেন কেন? আপনি বিএনপিকে চাঁদা দিলে আপনি আবার ইয়া করবেন, ভালোবেসে তো দিবেন। সমাজের উপর ক্লাস চাই, আরিফ খান ভাই গত পরশুদিন সমাজের উপর ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা আছে। বিএনপিকে হোক, এনসিপিকে হোক, তারপরে হচ্ছে আওয়ামী লীগকেই হোক, জামাতকেই হোক, যাকেই চাঁদা দিবেন না কেন, এগুলা হচ্ছে সম্প্রদান কারক, তাই না? আমরা খুশি মনে দেই এগুলা, যদি খুশি মনে দেই, সত্য ত্যাগ করে দেই, তার মানে এগুলো হচ্ছে সম্প্রদান কারক।
বিভক্তি বুঝিয়ে দিন। বিভক্তি তো খুবই সহজ জিনিস, আজকে যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে আজকে না বুঝাই, আরেকদিন একটা ক্লাসের মধ্যে বুঝাই দেব। আচ্ছা, সবাই মোটামুটি ক্লিয়ার? এখনো আপনারা এতজন ক্লাস করছেন, কেউ যাচ্ছেনই না, 150 জনই আছেন। টুপিটা সেই ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে শিমু আপুর কাছে। ভাইয়া ধরেন নিঃস্বার্থভাবে আমি আপনাকে দান করতেছি, তাহলে এটা সম্প্রদান হবে? দেখেন ভাই, নিঃস্বার্থভাবে দান করার ব্যাপারটা হচ্ছে এটা আপনার মনের মধ্যে কি চলতেছে এইভাবে কারক নির্ণয় করা যাবে না। জেনারেল সেন্সে এটা কি সেইটা, যেমন সৎপাত্রে কন্যা দাও। সৎপাত্রে কন্যা দাও কেন বলা হয়? এটা কিন্তু সম্প্রদান কারক। কারণ আগেকার দিনে এরকম ছিল যে কন্যাদেরকে একবার বিয়ে দেওয়ার পরে তারা কখনো আর ওই স্বামীর বাসা থেকে চৌকাঠের বাইরে বের হইতে পারতো না। এই জন্য যখন একটা মা মেয়েকে বিয়ে দিত একদম অনেক কান্নাকান্নি করতো, কারণ জানে যে মেয়ে যখন এখন বাইরে বের হয়ে শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়ি থেকে কখনো সে আর আমার সাথে দেখা করতে আসতে পারবে না, যদি না দুইজনের কেউ একজন মারা যায়। এখন আপনার মনে মনে চিন্তা হইতে পারে যে তাহলে মা তো গিয়ে দেখতে পারে, মা গিয়ে মেয়েকে দেখে আসতে পারে, সেটাও সম্ভব না, কারণ মায়েরও তো ওইটা শ্বশুর বাড়ি, তাই না? মায়ের যে বাবার বাড়িতে থাকে ওটাও তো শ্বশুর বাড়ি। আগে নিয়ম ছিল মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার পর শুধুমাত্র কাফনের কাপড় পরে বাসা থেকে বের হবে, হিন্দু সমাজে এটা ছিল। এই জন্য মা এবং মেয়ের যেদিন বিয়ে হয় সেদিন মা এবং মেয়ের শেষ দেখা হয়। ওই দিনের পর থেকে বেঁচে থাকলেও কারোর সাথে কারো দেখা হয় না, কারণ দুইজনের একজনের শ্বশুর বাড়ি থেকে বের হতে পায় না। এই জন্য আগে একটা নিয়ম ছিল যে সৎপাত্রে কন্যা দাও, অর্থাৎ একটা ভালো ছেলের কাছে কন্যা দাও, যাতে করে সারা জীবন ওই মেয়েটা ওখানে থাকবে, সুখে থাকতে পারে। এই জন্য সৎপাত্রে কন্যা দাও সম্প্রদান কারক তখন করা হতো। ঠিক আছে? সমবায়তে চাঁদা দাও, ওইটা আরেকবার বলেন। সমবায় সমিতিতে চাঁদা দাও মানে আমরা যে সমিতিগুলো সাধারণত চালাই, যেখান থেকে লোন নেই আবার চাঁদা দিয়ে লোন শোধ করি, এগুলো হচ্ছে সমবায় সমিতি। যে কোনো সমিতির আগে লেখার আগে অবশ্যই সমবায় কথাটা মানে লেখা, এটা আইনত লেখা আছে। বাংলাদেশের যে আইন আপনি পড়বেন ওখানে দেখবেন যে কোনো, যেমন ওই যে কৃষক শ্রমিক সমবায় সমিতি, তারপর হচ্ছে ট্রাক হেল্পার সমবায় সমিতি, এগুলোর আগে সবগুলোতে সমবায় অবশ্যই লাগাতে হবে। যদি না লাগায় তাহলে সেটা ব্যাকরণগত ভুল, এবং এটা অবশ্যই ভুল। ওকে, সমবায় লাগাতে হবে, সমবায়ের ব্যাপারটা এইটা। সম্বন্ধ একটু বলেন। সম্বন্ধ তো প্রথমেই বলেছি ক্লাসের। আচ্ছা, 155 জন কমেন্ট করছি না বলে ভাববেন না আমি নাই। আচ্ছা ইয়াসির ভাই আছেন আপনি? ঠিক আছে ভাই, আপনার বাসা কোথায়? রংপুরে? অ্যাডমিশনের ব্যাচ আছে সুমাইয়া আপু? না রে, এখনো নাই, তবে অ্যাডমিশন সামনে আনতেও পারি আমরা। আচ্ছা, তাহলে কি গেল এখন পর্যন্ত আমাদের? সম্প্রদান কারণ গেল। এখন আর অল্প কিছু, যে অল্প একটু বাকি আছে, আসলে অল্প একটু না, এটা 2টা ক্লাসে নেওয়ার কথা, কিন্তু আমি একটু বেসিকটা দিয়ে দেই। অপাদান এবং অধিকরণ, অপাদান ভার্সেস অধিকরণ একসাথে পড়ে নিই চলেন। অপাদান অধিকরণ, অধিকরণ কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। আমি একটু আগে বলেছি যে সময় বা স্থানের সাথে কর্তা বা কর্মের প্লাস মাইনাস সম্পর্কই হচ্ছে অপাদান অধিকারক। যদি সম্পর্কটা মাইনাস হয় তাহলে সেটা অপাদান, যদি সম্পর্কটা প্লাস হয় তাহলে সেটা অধিকরণ কারক। কি কি আমি আপনাকে বললাম যে হচ্ছে গাড়িটি স্টেশন ছাড়লো, গাড়িটি স্টেশন ছাড়লো, স্টেশন ছাড়লো, গাড়িটি স্টেশন ছাড়লো। দেখেন এখন স্টেশনের নিচে দাগ দিয়ে বলছে এটা কোন কারক? গাড়িটা ছাড়লো, কোথা থেকে ছাড়লো? স্টেশন থেকে ছাড়লো। তাহলে গাড়িটা স্টেশন থেকে কি হলো বলেন তো? মাইনাস হয়ে গেল না? আর যে কোনো মাইনাস সম্পর্ক আমি একটু আগে বললাম অপাদান কারক, তার মানে এটা অপাদান কারকের উদাহরণ। আমি বললাম ঝিনুক হতে মুক্তা মেলে, ঝিনুক হতে মুক্তা মেলে, মুক্তা মেলে। দেখেন ঝিনুক হতে মুক্তা মেলে, ঝিনুক হতে মুক্তা মেলে। ওকে, ঝিনুক হতে মুক্তা মেলে, কোথা থেকে মেলে? ঝিনুক হতে মেলে। তাহলে ঝিনুক হতে মুক্তাটা, এই যে মুক্তা মেলে, মুক্তা কি এখানে? কর্তা। অবশ্যই মেলার কাজ তো মুক্তা নিজেই করতেছে, মুক্তাটা নিজেই মিলতেছে, তাহলে মুক্তা মেলে, মুক্তা হচ্ছে কর্তা। তাহলে এই যে ঝিনুক হতে কর্তার সম্পর্ক কি? মাইনাস না? মাইনাস সম্পর্ক, তার মানে এটা অবশ্যই অপাদান কারক। আরেকটা আসতে হচ্ছে অপাদান কারক ডিটেক্ট, সেটা হচ্ছে ভয়, ডর, ভীতি ইত্যাদি যদি বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে অপাদান কারক হয়। যেমন বাবাকে বড্ড ভয় পাই, তারপর হচ্ছে ভূতের ভয় ভালো নয়, এগুলো হচ্ছে অপাদান কারক হয়। তাহলে এটা অপাদান কারক। কিন্তু আমি যদি বলি হচ্ছে ঝিনুকে মুক্তা থাকে, ঝিনুকে মুক্তা আছে, মুক্তা আছে, ঝিনুকে মুক্তা আছে। দেখেন মুক্তা আছে, ঝিনুকে মুক্তা আছে, তাহলে মুক্তা আছে মানে কি? মুক্তা প্লাস অবস্থায় আছে, আর প্লাস মনে কোনো কিছু কি? অধিকরণ কারক। তার মানে ঝিনুক হতে মুক্তা মেলে, এটা অপাদান কারক, কিন্তু ঝিনুকে মুক্তা আছে এটা প্লাস কোনো কিছু, তার মানে অধিকরণ কারক। সেম ওয়েতে আপনি অনেকগুলো এক্সাম্পল এরকম দিতে পারবেন। যেমন হচ্ছে আপনি বললেন যে তিলে তৈল হয়, তিলে তৈল হয়, তৈল হয়, তিলে তৈল হয়। এখন আপনি বললেন যে তিলে তৈল হয়, এটা কোন কারকের উদাহরণ? দেখেন তিল থেকে তৈল হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে অপাদান কারক। কিন্তু আমি যদি বলি তিলে তৈল আছে, তিলে
তৈল আছে। দেখেন তিলে তৈল আছে মানে কি, তিলের ভেতর তৈল পুঞ্জীভূত আছে, তার মানে প্লাস অবস্থায় আছে, তাহলে অবশ্যই এবং অবশ্যই এটা অধিকরণ কারক। ওকে, আমি বললাম হচ্ছে ছেলেরা ছাদে ঘুড়ি ওড়ায়, ছেলেরা ছাদে ঘুড়ি ওড়ায় বা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়। আমি দেখলাম ছেলেরা ছাদ থেকে ঘুড়ি ওড়ায়। দেখেন ছেলেরা ছাদ থেকে ঘুড়ি উড়াচ্ছে, ছেলেদের সাথে ছাদের সম্পর্ক কি বলেন তো? ছাদ থেকে ঘুড়ি উড়াচ্ছে, তার মানে ছাদের মধ্যে থেকে ঘুড়ি উড়াচ্ছে, প্লাস সম্পর্ক, তার মানে এটা অধিকরণ কারক। কিন্তু আমি যদি বলি ছেলেরা ছাদ থেকে লাফ দেয়, ছাদ থেকে লাফ দেয়। দেখেন এখন ছেলেরা ছাদ থেকে কি করতেছে, লাফ দিচ্ছে, মানে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এটা অবশ্যই এবং অবশ্যই কিসের? অপাদান কারকের এক্সাম্পল। ওকে, তাহলে অপাদান এবং অধিকরণ কারক আমরা চোখের নিমিষে মনে রাখতে পারি। এগুলার আরও কিছু কথাবার্তা আছে যেগুলো আসলে ডিটেল ক্লাস না নিলে সম্ভব না। আমি কারকের এই জন্য 2টা বা 3টা ক্লাস নেব পেইড ব্যাচের মধ্যে, হোপফুলি একদম সব ডিটেল আমি ক্লিয়ার করে দেবো। যদি কারো ভর্তি হওয়ার ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই এবং অবশ্যই পেজে SMS দেন। এখন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এইটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কোনটা কোন কারক। আমি বললাম হচ্ছে পাতা থেকে পাতায় শিশির পড়ে, পাতা থেকে পাতায় শিশির পড়ে। এখানে প্রথম পাতাটা কোন কারক, দ্বিতীয় পাতাটা কোন কারক, এটা একটু আমাকে কমেন্ট করে জানান। রংপুরের মেয়ে সুন্দরী, রংপুর কোন কারক বলেন, ভাইয়ারটাও বলেন দেখি আপনারা। বলেন পাতা থেকে পাতায় শিশির পড়ে, প্রথম পাতাটা কোন কারক আর দ্বিতীয় পাতাটা কোন কারক? হ্যাঁ রবিউল ভাই ঠিক বলেছেন, ওইটা বাদ। এখন আপনি বলেন হচ্ছে যে পাতা থেকে পাতায় শিশির পড়ে, প্রথম পাতা অপাদান, দ্বিতীয় পাতা হচ্ছে অধিকরণ। অপাদান অধিকরণ, একজন লিখছে হচ্ছে পাতা কর্তী, অপাদান অধিকরণ, অপাদান অধিকরণ, অপাদান অধিকরণ। সুলতানা রাজিয়া, প্রথম পাতা অপাদান, দ্বিতীয় পাতা অধিকরণ, দুটোই অপাদান। আচ্ছা, একজন লিখছে দুটোই অপাদান, একজন লিখছে হচ্ছে পরেরটা কর্তী, অপাদান অধিকরণ। আচ্ছা দেখেন পাতা থেকে পাতায় শিশির পড়ে, তাহলে প্রথম পাতা থেকে শিশির মাইনাস হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা এরকম যে এটা একটা সাপোজ পাতা, আর এইটা পাতার নিচেই গাছ দেয়, এটা আরেকটা পাতা, ঠিক আছে, এটা ধরেন একটা গাছ। তাহলে এই পাতাটা থেকে এই পাতাটায় শিশির জমে আছে, এখান থেকে টুপ 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 করে এই পাতার মধ্যে পড়ছে, তাহলে এই পাতা থেকে শিশিরটা মাইনাস হয়ে গেছে, এই পাতায় এসে শিশিরটা প্লাস হয়ে গিয়েছে। তার মানে পাতা থেকে পাতায় শিশির পড়ছে, প্রথমটা থেকে মাইনাস হয়েছে তার মানে অপাদান, দ্বিতীয়টাতে হয়ে প্লাস হয়েছে তার মানে অধিকরণ। তার মানে পাতা থেকে পাতায় শিশির পড়ে, প্রথম পাতাটা অবশ্যই অপাদান, দ্বিতীয় পাতাটা অবশ্যই অধিকরণ। ওকে, আপনি অনেকেই বলেছেন যে এই যে কি বলে পাতায় পরের পাতাটায় কর্তী বলেছেন, কর্তী তো কর্তা তো এখানে শিশির, এই যে শিশির নিজে পড়তেছে, তার মানে শিশির অবশ্যই কর্তৃকারক। ওকে, সো কর্তা হচ্ছে শিশির, কর্তৃকারক হচ্ছে শিশির। ওকে, পাতা থেকে, এই যে আপনি অনেকে বলছেন যে ভাইয়া বিভক্তির ব্যাপারটা কি, এই যে দেখেন পাতা থেকে, হতে থেকে চেয়ে কি পঞ্চমী বিভক্তি না, তার মানে এই যে এটা অপাদানে পঞ্চমী। পাতায় হতে এ অন্তস্থীয় কি সপ্তমী বিভক্তি না, তার মানে এটা অবশ্যই এবং অবশ্যই কি ইয়াতে অধিকরণে সপ্তমী। এই হচ্ছে বিভক্তির বিষয়। বিভক্তির বিষয় হচ্ছে যে যেই বিভক্তি আমাদের কারকের সাথে থাকবে, কারকটা নির্ণয় করার পরে শুধু সেই বিভক্তি বলে দেব, হয়ে যাবে, শেষ। বিভক্তি প্রধানত 2 প্রকার, আমরা কিন্তু বিভক্তি বলার সাথে সাথে অনেকে 7 প্রকার বলে ফেলি। বিভক্তি 2 প্রকার, ক্রিয়া বিভক্তি এবং নাম বিভক্তি। এই নাম বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী। ওকে, এটা জিনিস যেন মাথায় রাখি। আরেকটা জিনিস, আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে কারকে নেগেটিভ বা মাইনাস কোনো কিছুর, নেগেটিভ কোনো কিছুর কোনো ঠাই নাই, নায়ের কোনো ঠাই নেই কারকে, না বা নাই এগুলোর কোনো ঠাই নেই কারকে। এটা জিনিস মনে রাখবেন। অধিকরণ এবং অপাদান কারক ডিটেক্টের সময় এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন, অনেক সময় এটা কনফিউজ করে দেবে। যেমন আমি বললাম হচ্ছে মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বা মেঘ হতে বৃষ্টি হয়, বৃষ্টি হয়, তাহলে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে বৃষ্টি, অপাদান কারক। এটা না দিয়ে আপনার এইভাবে প্রশ্ন আসতে পারে, সব মেঘে বৃষ্টি হয় না, সব মেঘে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, সব মেঘে বৃষ্টি হয় না, এইভাবে দিতে পারে। তখন তো আপনি ভাবতেন সব মেঘে বৃষ্টি হয় না, যেহেতু মেঘ থেকে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি তো প্লাস অবস্থায় আছে, অধিকরণ কারক না। এই হয় না টয় না এগুলো না এর জায়গা কোনো কারকে নাই। ওকে,
নায়ের জায়গায় কারকে নাই, কারকে কোনো নায়ের জায়গা নাই, কারকে সবকিছু হ্যাঁ বাচক হিসেবে চিন্তা করতে হবে। সব মেঘে বৃষ্টি হয় না, আপনি চিন্তা করবেন সব মেঘে বৃষ্টি হয় না, বা চিন্তা করা যাবে না, না চিন্তা করলে আপনি ধরা খাবেন কারকে। নেতিবাচক কোনো কিছু কারকে চিন্তা করা যাবে না। ওকে, যেমন ঝিনুক হতে মুক্তা মেলে, আপনি বললেন যে সব ঝিনুকে মুক্তা হয় না, এগুলা বাদ, আপনি চিন্তা করবেন শুধু ঝিনুক হতে মুক্তা মেলে, সব ঝিনুকে মুক্তা মেলে, তার মানে সব ঝিনুক থেকে মুক্তা মিলতেছে, তার মানে কি এটা অবশ্যই এবং অবশ্যই যুগ মানে মাইনাস হয়ে যাচ্ছে অপাদান কারক। ওকে, অর্থাৎ আপনি কখনো নেতিবাচক কোনো কিছু বা না বাচক কোনো কিছু কারকে হিসাব করবেন না। কারকে না বাচক থাকলে আপনি কি করবেন, ওটাকে অবশ্যই এবং অবশ্যই হ্যাঁ বাচক করবেন। যেমন আমি বললাম অধ্যয়নে বিরত হও, অধ্যয়নে বিরত হও, বিরত হও, তার মানে অধ্যয়ন থেকে মাইনাস হও, অপাদান কারক, বা বিরত আছে এমনিও বোঝা যায় অপাদান। কিন্তু আমি যদি বলি অধ্যয়নে বিরত হইও না, এরকম যদি থাকে, তাহলে অধ্যয়নে বিরত হইও না, আপনি চিন্তা করবেন আচ্ছা অধ্যয়ন থেকে বিরত হওয়া যাবে না, তার মানে অধ্যয়নে থাকতে হবে প্লাস কোনো কিছু, তার মানে অধিকরণ কারক, এটা চিন্তা করা যাবে না। অধ্যয়নে বিরত হইও না, এই নাটাকে আপনি ক্যান্সেল করে দেবেন, তার মানে অধ্যয়নে বিরত হও, এইটাকে ধরে আপনি কারক নির্ণয় করবেন, তাহলে এক্সাক্ট হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু বলে রাখলাম। সো এই ছিল আজকের আমাদের ক্লাস। আসলে এইটার মধ্যে আমাদের কারকের মোটামুটিভাবে 80%-এর মতো দেখবেন যে কমপ্লিট হয়ে গিয়েছে। আরও 20%-এর জন্য আমাদের আরও 1 ঘন্টার প্রয়োজন, অ্যাটলিস্ট 40 মিনিটের প্রয়োজন, যেখানে আমি খুঁটিনাটি জিনিসগুলো আপনাকে বলতে পারতাম, বাট এটা আসলে এত লং করা আমাদের পসিবল না। তাহলে আমি একটু অ্যাট এ গ্লান্স একটু ক্লাসটা আজকে দেখি, তাহলে আমরা পুরোপুরিভাবে দেখতে পারবো। প্রথমে আমরা দেখেছি কারক, ক্রিয়া যোগ নক বা অক, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, আমরা দেখেছি ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের ডিরেক্ট সম্পর্কগুলো, তার মানে এই সম্পর্কগুলোর নাম কারক। আর যদি ক্রিয়াপদের সাথে কোনো একটা পদের ডিরেক্ট সম্পর্ক না থাকে, তাহলে সেটাকে আমরা বলেছি সম্বন্ধ পদ। এরপরে আমরা দেখেছি কারকের প্রকারভেদ, অর্থাৎ ক্রিয়াপদকে প্রশ্ন করে করে আমরা কিভাবে কারক নির্ণয় করবো, এটার উপর ডিপেন্ড করে কারক 6 প্রকার দেখেছি: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান এবং অধিকরণ। একটা মাত্র বাক্য দেখেছি যেখান থেকে আমরা 6 প্রকারের কারক দেখে নিয়েছি, সেটা হচ্ছে মুক্তি প্রতিদিন সকালে নিজ হাতে প্যাকেট থেকে পথ শিশুদের মিষ্টি বিতরণ করে। এখানে ক্রিয়াপদ হচ্ছে বিতরণ করে। কর্তৃকারক নির্ণয়ের ক্ষেত্রে কে বা কারা দিয়ে প্রশ্ন করবো, অথবা ভার্বের কাজ যে করবে সেই কর্তৃকারক। বিতরণ করার কাজ করছে মুক্তি, কর্তৃকারক। কর্মকারক কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই, তাহলে সেটা কর্মকারক। কি বিতরণ করে? মিষ্টি বিতরণ করে। কর্মকারক কাকে বিতরণ করে? পথ শিশুদের বিতরণ করে। কর্মকারক হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আরেকটা জিনিসের ক্রাইটেরিয়ার সাথে এটা মেলে, এই জন্য আমরা এটা আপাতত ধরিনি। মিষ্টি হচ্ছে কর্মকারক। করণকারক কি দ্বারা বা কি উপায়ে, অথবা কোনো উপকরণ যদি বোঝায়, তাহলে সেটা করণকারক হবে। আমরা মিষ্টি বিতরণ করে কি দ্বারা বিতরণ করে? নিজ হাত দ্বারা বিতরণ করে, অথবা করণকারক। সম্প্রদানকারক কাকে দ্বারা প্রশ্ন করবো এবং নিঃস্বার্থভাবে যদি সেটাকে দান করা হয়, তাহলে সম্প্রদানকারক। যেমন বিতরণ করে কাকে বিতরণ করে? পথ শিশুদের। কর্মকারক কেন হয়নি? কারণ এই পথ শিশুদেরকে নিঃস্বার্থভাবে দান করা হয়েছে, তাই কর্মকারক না হয়ে সম্প্রদানকারক হয়েছে। অপাদানকারক মাইনাস কোনো কিছু, অপাদানকারক। যেমন প্যাকেট থেকে মিষ্টি বিতরণ করেছে, প্যাকেট থেকে মিষ্টি মাইনাস হয়ে গেছে, অপাদানকারক। অধিকরণকারক প্লাস কোনো কিছু, অথবা এমপিআরটি, ম্যানার, প্লেস, রিজন, টাইম, অর্থাৎ কেন, কোথায়, কিভাবে, কখন, এগুলো দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই, তাহলে অধিকরণকারক। বিতরণ করে কখন বিতরণ করে? প্রতিদিন সকালে বিতরণ করে, অধিকরণকারক। শেষ। এরপরে আমরা কিছু কনফিউজিং জিনিস দেখেছি, সেটা হচ্ছে কর্ম ভার্সেস করণ। আমরা যদি দেখি যে কি কর্ম এবং করণের মধ্যে কনফ্লিক্ট হয়, তাহলে কি দ্বারা বা কি উপায়ে আগে প্রশ্ন করব। যদি উত্তর পেয়ে যাই, তাহলে সেটা হবে করণকারক। যদি কি দ্বারা কি উপায়ে উত্তর না পেয়ে শুধু কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাই, তখন সেটা হবে কর্মকারক। অথবা আমরা আরেকটা জিনিস দেখেছি খেলার ক্ষেত্রে, যেটা হবে যে যখন খেলার নাম বোঝাবে তখন কর্মকারক, যখন খেলার উপকরণ বোঝাবে তখন সেটা হবে করণকারক। এরপরে সম্প্রদানকারক। প্রথম আমরা টেকনিক দেখেছি কাকে দ্বারা প্রশ্ন করবো এবং সত্যত্যাগ সম্প্রদানকারক। এর বাইরেও আরেকটা জায়গায় সম্প্রদানকারক হয়, সেটা হচ্ছে যদি কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝায়, তাহলে উদ্দেশ্যটা সাধারণত নিমিত্তার্থ কারক হয়। নিমিত্তার্থ কারক যদি না থাকে, তাহলে সেটা আমরা সম্প্রদান কারক বোঝাবো। যেমন হচ্ছে চলো নামাজে যাই, সৈন্যরা যুদ্ধে গেল, ইত্যাদি। এরপরে আমরা দেখলাম হচ্ছে সম্প্রদান কারক সম্পর্কিত কিছু কনফিউশন। এরপরে অপাদান এবং অধিকরণ কারক দেখেছি একসাথে। ওকে, এই হচ্ছে আজকের কারক সম্পর্কিত টোটাল ক্লাস। আমার মনে হয় আজকের পরে কারকের অনেক কনফিউজিং জিনিস আপনারা উত্তর করতে পারবেন। আরও কিছু পার্সোনাল কনফিউশন রয়েছে, মোটামুটি কনফিউশন রয়েছে। যদি আমার সুযোগ হয়, অথবা আপনি যারা পেইড ব্যাচে যারা অ্যাড হবেন তাদেরকে তো অবশ্যই পড়াবো, বাট ফ্রিতেও আমি মাঝে মাঝে যদি কোনো একটা সুযোগ হয়, আমি এসে কনফিউজিং জিনিসগুলো বা সকল কনফিউশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একদিন কারকের ক্লাসেরই নাম দেবো যে কারকের কনফিউশন ক্লাস। ওকে ওকে, এখনো 100+ ভাই বোন আছেন। এখন প্রতিদিনের মতো একদম যা মনের মধ্যে আসছে একটু একটু বলেন যে ক্লাসটা কেমন লাগলো, এবং আমি যে ক্যাপশন দিয়েছিলাম বা পড়েছিলাম যে আমরা যে আজকে একটু ইউনিকভাবে কারক শিখবো, আসলেই আপনারা শিখতে পেরেছেন কিনা, বা আজকে একটু হলেও উপকার হলো কিনা। এতদিন কারক পড়ে আসছেন, ওইটার তুলনায় আজকে একটু উপকার বেশি হলো কিনা একটু বলেন আমাকে। কতদিনে? 1 সপ্তাহ?
অধিকরণ। জি ভাইয়া বুঝেছি, থ্যাঙ্কস স্যার, অনেক ইজি হয়ে গেল। জাজাকাল্লাহ খায়রন, এত সুন্দর সহজ করে বুঝিয়ে দিলেন। আরিফ খান ভাই বলেছে। তানজিনা মাহফুজ আপু আলহামদুলিল্লাহ অনেকবার লিখেছেন, থ্যাংক ইউ। ক্লিয়ার, ওকে। আচ্ছা, সৈকত ভাই নট ক্লিয়ার কেন লিখেছেন? মাশাআল্লাহ, ক্লাস রংপুর। কোথায় বাসা আপনার? সিও বাজারে ভাইয়া। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ পড়ানোর জন্য। বি আর চাকমা আপু লিখেছে, থ্যাংক ইউ। রবিউল ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া। ফারজানা আপু অনেকগুলো লাভ দিয়েছে। নাহিদ ভাই আলহামদুলিল্লাহ। তারপর শাহ আলম ভাই, ভাই একটা সং বলেন। আজকে একটা সং আপলোড করবো না। এই যে আমাদের নোয়াখালীর ভাই বোন চলে গেছে, জাস্ট ক্লাস শেষ ধূপ করে চলে গেল, একটু গল্প স্বল্প না করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস ভাইয়া, প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটাই। আচ্ছা, নিবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ দিয়েছেন আখি আপু আলহামদুলিল্লাহ। ইয়াসিন ভাই আলহামদুলিল্লাহ ভালো ক্লাস ছিল। শিশির ছোঁয়া খুব 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 ভালো। রেজাউল করিম আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে সুরাইয়া খাতুন আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে জেসমিন রোজা আপু আলহামদুলিল্লাহ। এইচ কবির স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে তমাল ভাই লিখেছে ভালো হয়েছে কিন্তু জব না পেলে বিয়ে হচ্ছে না। আহা তমাল ভাই, ঠিক করে রাখেন নাই কেন? এমন মানুষ ঠিক করবেন, জব হোক না হোক, রিক্সা চালান ভ্যান চালান, অবশ্যই বিয়ে করবে। কি বলেন না বলেন? অনেক সুন্দর ক্লাস। আরিফ ভাই লিখেছে, থ্যাংক ইউ ভাই, ক্লাসটা অনেক ভালো ছিল কিন্তু আমি দেখলাম পরিমণি 12টা বিয়ে করবে, আপনিও চাইলে চান্স নিতে পারেন। আচ্ছা স্যার, প্রতিদিন ফ্রি ক্লাস আর করাবেন না? ফ্রি ক্লাস আমি নেবো, আমি সময় হলেই নেবো। আমার পেইড ক্লাস থাকে তো অনেকগুলো, যখনই আমি সময় পাই তখনই ফ্রি ক্লাস নেই। অসাধারণ ভাইয়া আজকের ক্লাসটি, থ্যাংক ইউ। কে জানি হাহা দিছে আবার। তারপরে হচ্ছে প্রতীক প্রকৃতি, আচ্ছা প্রকৃতি প্রত্যয়ের ক্লাস চান? আমি আরও নাম পড়তেছি, ঠিক আছে। আপনার ক্লাস করে এখন আপনাকে নাটকের কাচারা, আপনি প্রতিদিন খালি খাওয়ানি আমাকে। ভাই আমাদের বাসা থেকে সিও বাজার 50 টাকা ভাড়া, একদিন চলে আসেন ভাই। সবার কমেন্ট করলাম ভাই এর আগে, সবার শেষে কমেন্ট করলাম ভাই, এর আগে আরও কয়েকটা ক্লাস করেছি, এটা বেশ ছিল, থ্যাংক ইউ ভাই, সহজ হয়ে গেল, ধন্যবাদ ভাইয়া। আমি নতুন স্টুডেন্ট স্যার, মাত্র 2টা ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। সুলতানা রাজিয়া ম্যাম অনেকক্ষণ আছেন, মাস্টারনি সাহেব থ্যাংক ইউ সো মাচ, আপনার ক্লাস অসাধারণ, থ্যাংক ইউ। তমাল ভাই পরিমণির সাথে চান্স নেন স্যার, আপনার পেইড ব্যাচে ভর্তি হবো ইনশাল্লাহ। পেজে মেসেজ দিলেই হবে, যারা পেইড ব্যাচে ভর্তি হতে চান পেজে SMS দিয়েন, তাহলে হবে। দ্রুত জবের তাবিজ দেবো নেই, সমস্যা নেই, ক্লাসের মধ্যে দেবো। ক্লাসটা অনেক ভালো লাগলো। স্যার আপনি কি করেন? আচ্ছা, আমি হচ্ছে প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে রয়েছি, পাশাপাশি 43-44 আমার নন ক্যাডার এসছে। আর নন ক্যাডারে আপনারা জানেন যে নন ক্যাডার বিধির কারণে নতুন করে নিয়োগ দিচ্ছে না এখনও। সো এই আন্দোলন চলছে এবং 45তম BCS-এর ভাইভা দিয়েছি আমি। এই টানা 3টা BCS চলেছে আমার, আবার সামনে জানি না এখনও। এখন আপাতত অনলাইনে পড়াচ্ছি, বই বের করতেছি, এগুলো নিয়েই ব্যস্ত। খুব সুন্দর ক্লাস। রেজাউল ভাই রংপুর, খুব ভালো লেগেছে, থ্যাঙ্কস স্যার। ডান্স কবে হবে? ডান্সও একদিন হবে, সমস্যা নাই, এটা করা ডান্স হবে একদিন। মোস্তাফিজুর রহমান ভাই লিখেছেন, আপনার পড়ানোর স্টাইলটা খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। রবিউল ভাই থ্যাংক ইউ। আমার ওয়াইফ আপনার ক্লাস করে 18তম নিবন্ধনে জব পেয়েছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। নাচ কবে হবে ভাইয়া জানাইন, আগেই পোস্ট দিয়ে দেবো কোন দিন নাচ হবে। আরিফুল ভাই তাই মন থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাইয়া, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভাই আমি ঠিক রাখতে পারিনি, ছ্যাঁকা মারছে, আহারে, সো প্যাথেটিক ভাই। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট দিন ফ্রি ক্লাস নিলে আবার সবাই জয়েন করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, বের হন, আপনার জন্য দোয়া রইল ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।